রাজু, আজকে ভার্সিটি গিয়েছিলি? না বাবা, আজকে ভার্সিটিতে যাওয়া হয়নি। আত্মীয় স্বজন কি ভাবলো না ভাবলো এগুলো নিয়ে আমাদের কোনো মাথা ব্যথা নেই। আমরা তোকে বিশ্বাস করি যে তুই এই কাজ করতে পারিস না। তাহলে তুই শুধু শুধু কেন এত প্যারা দিচ্ছিস? তোকে বলেছি না, আশেপাশের মানুষ কি বলবে না বলবে কিছু কানে নিবি না, শুধু নিজের কথায় নিচে চলবি। তুই তো জানিস খুব ভালো করেই তুই এই কাজগুলো করিসনি। যে কাজ করেছে সে ঠিকই জানে। তাই বলেছি তুই নিজের ওপর এত দোষারোপ নেবি না। মানুষ সব সময় তোকে নিচু দেখাতে চাইবে, তোকে ছোট করতে চাইবে, এগুলো থেকে নিজেকে বাঁচিয়ে রাখবে। না বাবা, এগুলো নিয়ে আমি কিছু ভাবিনি। আমি আজকে ভার্সিটিতে যাইনি কারণ শরীরটা একটু খারাপ লাগতেছিল, সেই জন্য। আমি জানি তোমরাও বিশ্বাস করো যে আমি এই কাজটা করিনি। তাহলে আমি শুধু শুধু কেন কষ্ট পাবো মানুষের কথায়? আমি যদি এই কাজটা করতাম আর ওরা যদি আমাকে বলতো, তাহলে আমার গায়ে লাগতো, কিন্তু এখন আমার গায়ে লাগে না। আমরা তো বিশ্বাস করি তোকে, তাই না? মানুষ কি বললো না বললো সেটা আসে যায় না। আমরা তোকে কি বলি সেটা তুই শোন। আর কখনো ওদের সাথে কথা বলতে যেন না দেখি, না শুনি তোকে। জি মা, আর কখনো শুনবে না। ওদের সাথে আমার দেখা হয়েছে কিংবা কথা হয়েছে। ভাইয়া কোথায়? ভাইয়াকে তো দেখতে পাচ্ছি না। তোর ভাইয়া অফিসে গিয়েছে, আজকে অফ ডে ছিল ওর, তারপরও গিয়েছে। আজকে নাকি কি ইম্পর্টেন্ট কাজ আছে সেই জন্য। ও আচ্ছা, ঠিক আছে, সমস্যা নেই। তাহলে আমি এখন রুমে যাচ্ছি। যদি তোমাদের কোনো কিছু দরকার হয় তাহলে আমাকে বলে দিও, আমি এনে দেব। রাজু, তোর ভাবির জন্য আমি পায়েস তৈরি করতেছি। ও তো প্রেগনেন্ট, সেজন্য ওকে গিয়ে দিয়ে আস। মেয়েটা পায়েস খেতে অনেক ভালোবাসে, সেজন্য ওর জন্য তৈরি করেছি। তোর ভাইয়া অফিস থেকে আসতে আসতে কখন না কখন হয়, তুই গিয়ে পায়েসটা দিয়ে আয়। ভাবির বাড়িতে কি এখনই যেতে হবে মা? না মানে বিকেলে গেলে কি হয় না? না রে, পায়েস এখন গরম গরম আছে, ওকে গিয়ে দিয়ে আয়। বেশিক্ষণ লাগবে না, আধা ঘন্টার ব্যাপার। তুই একটু কষ্ট করে চলে যা, তোর বাবা তো যেতে পারবে না। তোর বাবা নিজের অফিসে চলে যাবে কিছুক্ষণের মধ্যে। আবার আজকে তোর ভাইয়া চলে গিয়েছে দেখে তোর বাবা যেতে লেট হচ্ছে। আচ্ছা ঠিক আছে, সমস্যা নেই। তুমি সব কিছু রেডি করো, আমি আসছি এখনই উপর থেকে রেডি হয়ে। আচ্ছা ঠিক আছে, আমার সব কিছু রেডি আছে, তুই লেট করিস না, তাড়াতাড়ি চলে আয় নিচে। মা এটা বলার পর রাজুর সেখানে না দাঁড়িয়ে সোজা চলে যায় উপরে। উপরে গিয়ে ফ্রেশ হয়ে রেডি হয়ে নেয়। তারপর সোজা নিচে এসে তার মার কাছে গিয়ে বলল, মা, আমি তো রেডি হয়ে চলে এসেছি। এখন কি তোমার হয়েছে নাকি? না হলে দাও, আমি তাড়াতাড়ি বেরিয়ে পড়ি। বিকেলে বন্ধুদের সাথে একটু বের হওয়ার কথা। মা রাজুর দিকে একটা ব্যাগ এগিয়ে দিয়ে বলে উঠলেন, রাজু শোন, ব্যাগটার মধ্যে বেশি নাড়াচাড়া করিস না, বেশি নাড়াচাড়া লাগলে কিন্তু পায়েসটা পড়ে যাবে বাটি থেকে। সাবধানে নিয়ে যাস কিন্তু। আর তুইও বাইক সাবধানে চালাবি, আস্তে আস্তে। তোর বাবার কাছে কিন্তু অনেক কমপ্লেন এসেছে তোর বাইক চালানোর ব্যাপারটা নিয়ে। এখন তোর বাবা তোকে কিছুই বলতে পারে না, অতিরিক্ত আদর করে তো, সেই জন্যই তো শুধু যত রাগ সব আমার সাথে দেখায়। আচ্ছা ঠিক আছে মা, তুমি চিন্তা করো না, আমি আস্তে আস্তে চালাবো। তাহলে এখন যাচ্ছি আমি, কেমন? আচ্ছা ঠিক আছে, সাবধানে যাবি, কিন্তু ওইখানে পৌঁছে আগে আমাকে কল দিবি। রাজু আর কোনো কিছু না বলে সেখান থেকে বেরিয়ে পড়ে। বাইরে গিয়ে বাইকটা নিয়ে সোজা বেরিয়ে পড়ে বাড়ি থেকে। বাড়ি থেকে বেশ কিছু দূর সামনে আসার পর দেখতে পায় তার বন্ধু অনিক দাঁড়িয়ে আছে। অনিককে দাঁড়িয়ে থাকতে দেখে রাজু বাইকটা থামিয়ে অনিককে জিজ্ঞেস করে, কি রে অনেক, তুই এইখানে কি করতেছিস এই সময়? ভার্সিটিতে গিয়েছিলাম রে, সেজন্য এখানে দাঁড়িয়ে আছি। তুই কোথায় যাচ্ছিস? এখন একটু বাবির বাসায় যাব। মা পায়েস দিয়ে পাঠিয়েছে বাবির জন্য। তুই কি বাড়িতে যাচ্ছিস নাকি? নাকি বাড়িতে গেলে চল আমার সাথে যেতে পারবি। তোকে বাড়ির সামনে নামিয়ে দিয়ে যাচ্ছি। আমি ওই দিক দিয়ে যাব, সেজন্য তোকে ওই দিক দিয়ে নামিয়ে দিয়ে যেতে পারবো। ও আচ্ছা, তাহলে আমাকে নামিয়ে দিয়ে যা এদিক দিয়ে। এটা বলে অনিক আর কোনো কিছু না বলে রাজুর বাইকের পেছনের উঠে বসে। অনেকক্ষণ বসে পড়ার পর অনিক বলে উঠল, কিরে রাজু, এলাকার মধ্যে শুনলাম কিছু মানুষ বলাবলি করতেছে তুই নাকি একটা মেয়েকে রোজ ডিস্টার্ব করিস। এটা তো আমার কোনোভাবে বিশ্বাস হচ্ছে না। তুই নাকি আবার মেয়েদেরকে ডিস্টার্ব করবি, কিন্তু এলাকার মানুষ এগুলো কেন বলতেছে বুঝলাম না। আমি কিছু বলি নাই রে ওই মেয়েকে। ওই মেয়ে হচ্ছে
রাজের গার্লফ্রেন্ড। রাজের সাথে আমার ঝামেলা সেটা তো তুই খুব ভালো করে জানিস। রাজ ওর গার্লফ্রেন্ডকে দিয়ে আমার সাথে এটা করিয়েছে। ওই মেয়েকে আমি ভালো করে চিনি না, তাহলে ওকে আমি ডিস্টার্ব করবো কি করে তুই বল? রাজের গার্লফ্রেন্ড নানিকা আছে, ওই মেয়েটা নাকি? হ্যাঁ, ওই মেয়েটাই। রাজ বলেছিল ওই মেয়েকে আমার সাথে এমন করার জন্য, সেই জন্য ওই মেয়েটা আমার সাথে এরকম করেছে। দোস্ত, ওই মেয়েটা খুবই ডেঞ্জারাস। আমাদের ভার্সিটির একটা ছেলে ওই মেয়েকে প্রপোজ করেছিল, তখন রাজ এসে ওই ছেলেটাকে কি করে যে মেরেছিল তুই দেখলে বলতে পারবি। একটা পশুকেও কেউ এভাবে মারে না, কিন্তু ওই দিন আমাদের ভার্সিটির ওই ছেলেটাকে এভাবে মেরেছিল। সবাই দাঁড়িয়ে শুধু দেখেছিল, কেউ একটা টু শব্দ পর্যন্ত করেনি। আমার সাথে তো আর মারামারি করতে পারবে না, এদিক দিয়ে আমার সাথে পেরে উঠবে না, সেই জন্য ও এই টেকনিক খাটিকে আমাকে মানুষের সামনে অপদস্থ করেছে। তারপর আমার কিছু করতে পারেনি, আমার পরিবারকে বিশ্বাস করাতে পারেনি, কারণ আমার পরিবার আমাকে খুব ভালো করে চেনে আমি কেমন। সেটা তো আমরা বিশ্বাস করি যে তুই এমন ধরনের ছেলে না, নয়তো এ পর্যন্ত ভার্সিটিতে উঠেছিস, কখনো কোনো মেয়ের সাথে রিলেশনে যাসনি, কখনো তোর মুখে কোনো মেয়ের নাম শুনি পর্যন্ত। তাহলে আজ কি করে বিশ্বাস করবো তুই একটা মেয়েকে এভাবে রাস্তার মধ্যে হেনস্থা করবি? এটা শুধু তোকে জিজ্ঞাসা করলাম বন্ধু, মন খারাপ করিস না এটা নিয়ে। আরে না, তুই এসব কি বলতেছিস? মন খারাপ করবো কেন? কিন্তু এলাকার কিছু মুরব্বীরা আছে যেটা এটা নিয়ে অনেক কিছু বানিয়ে ছেড়েছে এটাকে। আমি কিছু বলিনি আর বলবো না, কারণ বাবা আমাকে না করেছে, আর আমি মুরব্বীদের সাথে বেয়াদবি করবো না। ওরা বেয়াদবি করলে ওদের সাথে বেয়াদবি করতে হবে, এটা আমার ফ্যামিলির শিক্ষা দেয়নি আমাকে। ওরা কথা বলতে বলতে অনিকের বাড়ির সামনে চলে আসে। তারপর বাইকে দাঁড় করিয়ে রাজু বলে উঠল, অনেক তোদের বাড়ির সামনে চলে এসেছে নাম। হ্যাঁ, কথা বলতে বলতে কখন যে এখানে চলে আসলাম বুঝতে পারিনি। এখন তাহলে চল আমার সাথে আমাদের বাড়িতে হয়ে যা। হায়, আমার সাথে ভিতরে আয়, এক কাপ চা হয়ে যাক। না রে বন্ধু, আজকে না, অন্য কোনো দিন আসবো চা খাওয়ার জন্য। এখন তারার মধ্যে আছি, মা পায়েস দিয়ে পাঠিয়েছে বাবির বাসায়, তাড়াতাড়ি গিয়ে মাকে আবার ফোন করে বলতে হবে যে পৌঁছে গিয়েছে। এমনিতে এক ঝামেলার মধ্যে আছি, তার উপর আবার কেউ না কেউ বাবার কাছে বিচার দিয়েছে যে আমি বেপরোয়া গতিতে বাইক চালাই। বাইক সাবধানে চালালেই তো পারিস, তাই না? তাহলেই তো আর আঙ্কেলের কাছে এভাবে মানুষ বিচার দেয় না। আমি তো সবসময় জোরে চালাই না, যখন বন্ধু বান্ধব থাকে তখন একটু একটু ওই রকম হয়ে যায়। আর তখনই যে ওরা কেউ দেখে ফেলে, বাবার পরিচিতরা, তখনই গিয়ে বাবার কাছে বিচার দেয়। এসব যদি ভাইয়া জানতে পারে তাহলে তো আমার কাছ থেকে বাইক ছিনিয়ে নেবে আর দিবে না বাইক চালানোর জন্য। আচ্ছা দোস্ত, অনেক লেট হয়ে গিয়েছে, এখন তাহলে আসছি, পরে দেখা হবে। কালকে কলেজে আসিস। আচ্ছা ঠিক আছে, তোকে আমি ফোন করে তারপর বের হব বাড়ি থেকে, ওদিক দিয়ে তোকে একেবারে নিয়ে তারপর চলে যাব ভার্সিটিতে। রাজু ঠিক আছে বলে এখান থেকে বাইক নিয়ে চলে যায় ওর ভাবির বাসার উদ্দেশ্যে। সে বাড়ি থেকে বের হয়েছিল 3টার সময়। রাস্তায় অনিকের সাথে দেখা হয়ে ওর সাথে টুকটাক কথা বলে এখন বেজে গিয়েছে প্রায় 4টার উপর। রাজু যখন তার বাড়ির সামনে গিয়ে বাইক থেকে নামলো, তার ব্যাগটা হাতে নিয়ে যখনই দরজার কাছে এসে দাঁড়ায়, তখন দেখতে পায় ওর পাশে আরেকটা মেয়ে দাঁড়িয়ে আছে, যে কিনা এই মুহূর্তে দরজায় কলিং বেল বাজাচ্ছে। কেমন আছিস শিলা? আলহামদুলিল্লাহ ভালো আছি। আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। কখন এসেছেন? আপনি তো আমাদের বাড়িতে আসেনই না, আজকে কি করে এসে গেছেন? ভুলে এসে গেছেন নাকি, তাই না? আমার তো মনে হচ্ছে আপনি ভুলে এসে গিয়েছেন। আরে না না, তেমন কিছু না। মা ভাবের জন্য পায়েস রান্না করে পাঠিয়েছে, সেটা দিতে এসেছি। এখন ভার্সিটিতে যাওয়া হয়, সেজন্য আর এখানে আসা হয় না আগের মতো। তুমি কি স্কুল থেকে ফিরছো নাকি মাত্র? তোমার স্কুল ড্রেস পরনো এখনো? হ্যাঁ, মাত্র স্কুল থেকে এসেছি এখানে, আজকে প্রাইভেট নেই, সেজন্য আর দেরি হয়নি, তাই চলে এসেছি। শিলার কথা বলার মাঝখানে শিলার মা এসে দরজা খুলে, তখনই রাজুকে দেখতে পেয়ে শিলার মা জিজ্ঞেস করলো, কেমন আছো রাজু? এতদিন পর আমাদের বাড়িতে আসলে বাইরে দাঁড়িয়ে আছো কেন? কলিং বেল দিতে পারতে, এখানে দাঁড়িয়ে আছো। রাজু কিছু বলতে যাবে তার আগেই রাজুর আগে শিলা বলে উঠল, ওনার আগে যে আমি এসেছি সেটা কি তোমার চোখে পড়েনি মা? তুমি কি আমাকে দেখতে পাচ্ছ না? সেই কখন থেকে কলিং বেল বাজিয়ে যাচ্ছি, কিন্তু তোমাদের খবরই নেই কোনো। আলহামদুলিল্লাহ ভালো আছি আন্টি, আপনারা কেমন আছেন? আসলে ভার্সিটিতে যাওয়া লাগে, সেজন্য না এখন আগের মতো আর আসতে পারি না আন্টি। রাজু আর কোনো কিছু না বলে শিলার মায়ের দিকে ব্যাগটা বাড়িয়ে দেয়। এই ব্যাগের মধ্যে কি আছে বাবা? আর তুমি বাইরে দাঁড়িয়ে আছো কেন? ভিতরে এসো, আমিও না তোমাকে বাহিরে দাঁড় করিয়ে রেখে কথা বলতেছি। সমস্যা নেই আন্টি, আজকের ভিতরে যাব না, অন্যদিন যাব। আর এই বাটির মধ্যে পায়েস আছে, মা রান্না করে পাঠিয়েছে বাবির জন্য।
ভাবি নাকি পায়েস খেতে অনেক পছন্দ করে, সেই জন্য আজকে মা নিজের হাতে পায়েস রান্না করে পাঠিয়েছে ভাবির জন্য। এটা বললে তো কোনো ভাবেই হবে না তুমি বাহির থেকে চলে যাবে। এটা কখনো হতে পারে না। কথা না বলে তাড়াতাড়ি ভিতরে এসো। রাজু কিছু বলতে যাবে তখন রাজুকে থামিয়ে দিয়ে শিলা বলে উঠল। যদি জানতে পারে আপনি এখানে এসে চলে গিয়েছেন তাহলে ভাবি অনেকটা কষ্ট পাবে, বুঝেছেন? সেজন্য বলতেছি, এখন কথা না বলে তাড়াতাড়ি ভিতরে চলে আসুন। আমি আপুকে ডেকে দিচ্ছি, বলতেছি আপনি এসেছেন। শিলার কথার পরিবর্তে রাজু আর কোনো কথা বলেনি। সত্যি সে তার ভাইয়ের শ্বশুর বাড়িতে এসে দরজার সামনে থেকে চলে যাবে, এটা সত্যিই কেমন দেখায়। ভাবি যদি জানতে পারে যে রাজু এখানে এসে চলে গিয়েছে ঘরের ভেতর থেকে, সে তখন ভাবি সত্যি অনেকটা কষ্ট পাবে। সেই জন্য আর কোনো কিছু না বলে ঘরে ঢুকে যায়। বাবা তুমি এখানে বসো, আমি কিছু হালকা নাস্তার ব্যবস্থা করতেছি। এটা বলে শিলার মা এখান থেকে রান্নাঘরের দিকে চলে যায়। শিলা চলে যায় তার আপুর রুমে। আপু গিয়ে দেখো তোমার দেওয়ার এসে গেছে তোমার জন্য পায়েস নিয়ে। রাজু এসেছে? হ্যাঁ মাত্র এসেছে, ঘরে এনে বসিয়েছি। বাইরে থেকে চলে যেতে চেয়েছিল, আমি আর মা ঘরে এনে বসিয়েছি। গিয়ে দেখো কি করতেছে। আচ্ছা ঠিক আছে, তুই কি চেঞ্জ করে নি, আমি যাচ্ছি। এটা বলে ভাবি আর সেখানে দেরি না করে সোজা চলে আসে রাজু যেখানে বসা ছিল সেখানে। এখানে সে রাজুকে দেখে ভাবি বলে উঠল, কি রে রাজু, তুই নাকি এসে এখানে বাহির থেকে চলে যেতে চাইছিলি? কেমন আছেন ভাবি? আসলে বাইরে গিয়ে বন্ধুদের সাথে আড্ডা দিতাম, সেজন্য চলে যেতে চেয়েছিলাম, কিন্তু আন্টি আর শিলা ভিতরে এনে বসিয়েছে। তোকে তো ইচ্ছে মতো বললেও নিয়ে আসতে পারি না, তাহলে কেন আসলি আজকে? আর আজকে এসেও নাকি বাইরে থেকে দরজার সামনে থেকে চলে যেতে চাইছিলে, তাহলে কেন আসলি এখানে? তোমার পায়েস পছন্দ, সেজন্য আজকে মা নিজের হাতে রান্না করে পায়েস পাঠিয়েছে তোমার জন্য। ভাই অফিসে আর বাবা অফিসে যাচ্ছিল, সেজন্য আমাকে দিয়ে পাঠিয়েছে। আমি ভার্সিটিতে যাইনি আজকে। দুপুরে খেয়েছিস নাকি? বা আমার শরীরটা এখন কেমন আছে? হ্যাঁ ভাবি, দুপুরে আমরা সকলে একসাথে বসে খেয়েছিলাম, শুধু ভাইয়া অফিসে ছিল। বাবা মায়ের শরীর আলহামদুলিল্লাহ ভালো আছে। দুপুরে খেয়েছিস নাকি? এখানে খেতে বললো ভেবে মিথ্যে কথা বলতেছিস, সত্যি করে বল। আরে না ভাবি, সত্যি কথা বলছি। দুপুরে আমি বাবা আর মা একসাথে বসে খেয়েছি। আজকে ভার্সিটিতে যাইনি সেজন্য, আর ভাইয়া আজকে অফিসে চলে গিয়েছিল, সেজন্য বাবা আজকে লেট করে গিয়েছে অফিসে। যদি আমার কথা তোমার বিশ্বাস না হয় তাহলে মায়ের কাছে ফোন করে দেখতে পারো। আচ্ছা সমস্যা নেই। তখনই শিলার মা রাজুর জন্য হালকা কিছু নাস্তা নিয়ে আসে। বিকেলের হালকা নাস্তা চা নাস্তা করার পর যখনই রাজু বের হতে যাবে তখন শিলা এসে বলল, আপু তুমি তো বলেছিলে আমাকে ফুচকা খাওয়ার জন্য টাকা দিবে, তাই না? আজকে যেহেতু তোমার দেবর এসেছে, ওনার সাথে গিয়ে আমি ফুচকা খেয়ে আসি। বাবা ফিরতে ফিরতে তো প্রতিদিন রাত হয়, সেই জন্য আর যাওয়াই হয় না। রাজু তুই একটু কষ্ট করে ওকে 2 প্লেট ফুচকা খাইয়ে দিয়ে যা। আমার মাথা খেয়ে ফেলতেছে, কিছুদিন ফুচকা খাবো করতেছে। আচ্ছা ঠিক আছে ভাবি, শিলাকে আসতে বলো, আমি বাইরে গিয়ে বাইক বসছি। তুই বাইক নিয়ে এসেছিস এখানে, সাবধানে চালাবি কিন্তু ভাই, তোকে নিয়ে কিন্তু তোর ভাই অনেক চিন্তা করে। আচ্ছা ঠিক আছে ভাবি, সাবধানে চালাবো। এটা বলে রাজু সেখান থেকে বেরিয়ে যায়। বাইরে গিয়ে বাইকের মধ্যে বসে তখনই শিলা আসে। রাজু বাইকের মধ্যে উঠে বসে, শিলা তখন তার পেছনে উঠে বসে। শিলা ভালো করে ধরে বসো, বাইক টান দিলে কিন্তু পড়ে যাওয়ার সম্ভাবনা থাকে, সেজন্য ভালো করে ধরে বসো, আমি আস্তে আস্তে বাইক চালাবো। শিলার কোনো কিছু না বলে একটা হাত রাজুর কাঁধের উপর রাখে আর অন্য হাত পেছনে রাখে। শিলাদের বাড়ির একটু সামনে ফুচকাওয়ালা মামার দোকান। সেখানে গিয়ে রাজু বাইকটা সাইড করে রেখে বলে উঠল, তুমি ওইখানে গিয়ে বসো, আমি ফুচকাওয়ালা মামার কাছে গিয়ে অর্ডার করে আসি। বেশি জাল দিতে বলবো নাকি কম জাল দিতে বলবো? তুমি কি জাল খাও? বেশি করে ঝাল দিয়ে বলবে 2 প্লেট ফুচকা দিতে। আমি কম ঝাল দিয়ে ফুচকা খেতে পারি না, আমার কেমন যেন ফিল করে। রাজু আর কোনো কিছু না বলে ফুচকাওয়ালা মামার কাছে গিয়ে অর্ডার করে চলে আসে আবার শিলার কাছে। এখনই চলে আসবে। আপনার জন্য অর্ডার দেয়নি। আমি এসব বাইরের অখাদ্য খাই না, এগুলো স্বাস্থ্যের জন্য অপকার, আর ছোটবেলা থেকে এগুলো খেতে দিত না বাবা মা। এটাকে বাইরের অখাদ্য আর কুখাদ্য বলে না, এটা আমার ইমোশন। শুধু আমার না, প্রত্যেকটি মেয়ের ইমোশন এই ফুচকা চটপটি। রাজু কিছু বলতে যাবে তার আগেই ফুচকাওয়ালা মামা এসে অর্ডার করা 2 প্লেট ফুচকা দিয়ে যায়। এই নাও, এখন আর কথা না বলে তাড়াতাড়ি খেয়ে নাও, তারপর আবার তোমাকে বাসায় পৌঁছে দিতে হবে। আমাকে বাসায় পৌঁছে দিতে হবে না, আমি যেতে পারবো। আপনি বরং চলে যান, এখন সমস্যা নেই। তুমি বললে তো আর হবে না, তাই না?
আমার সাথে বাড়ি থেকে বের হয়ে এসেছো। এখন তোমাকে যতক্ষণ পর্যন্ত না বাড়িতে পৌঁছে দিতে পারবো ততক্ষণ তুমি আমার দায়িত্বে। আচ্ছা ঠিক আছে, তাহলে একটু বসুন, আমি খেয়ে নিচ্ছি, তারপর না হয় বাড়িতে যাব। শিলার কথার পরিবর্তে রাজু আর কোনো কিছু না বলে সেখানে বসে। শিলা এক প্লেট করে খেতে খেতে প্রায় 5 প্লেটের মতো ফুচকা খেয়ে নেয়। রাজু আর কোনো কিছু না বলে সেখানে গিয়ে ফুচকাওয়ালা মামার বিলটা দিয়ে দেয়। বিল দিয়ে বের হয়ে বাইকে ওঠার সময় শিলা বলে উঠল, এই নিন টাকা, এটা আসার সময় আপু আমাকে দিয়ে দিয়েছে ফুচকা খাওয়ার জন্য। তোমাকে 5 প্লেট কেন, 10 প্লেট ফুচকা খাওয়ার মতো ক্ষমতা আমার রয়েছে, বুঝেছো? তাই টাকা তোমার কাছেও রেখে দাও, আমার চাই না টাকা। এটা দিয়ে পরবর্তীতে তুমি আবার ফুচকা খেয়ে নিও। কিন্তু আপু তো আমাকে টাকা দিয়েছে, আপনি কি দিতে বলেনি, তাহলে আপনি কেন দিবেন? আর আমার কাছে এখনো আছে, আপনি এটা নিয়ে নিন, পরবর্তীতে না হয় আপনার সাথে খাবো, আবার আপনার টাকায় খাবো। আমার টাকা যে কথা বাবের টাকা একই কথা। আমার লেট হচ্ছে, আর কথা না বলে বাইকে ওঠো, তোমাকে বাড়িতে পৌঁছে দিয়ে আমার বন্ধুদের কাছে যাব, ওরা আমার জন্য অপেক্ষা করছে। রাজুর কথার পরিবর্তে শিলা আর কোনো কথা না বলে সোজা রাজুর বাইকে উঠে বসে। এবার আর রাজুর বলতে হয়নি ধরে বসার কথা, শিলা নিজে থেকেই রাজুকে ধরে বসেছে। রাজু আর কোনো কথা না বলে সোজা বাইক নিয়ে দাঁড় করায় শিলাদের বাসার সামনে। শিলা বাইক থেকে নেমে দাঁড়িয়ে বলল, বাড়িতে আসুন। আজকে আর না, পরে আবার একদিন আসবো, তুমি যাও, করে চলে যাও। আবার কবে আসবেন? এখন জানি না, যদি দরকার পড়ে তাহলে কালকেও আসতে পারি, আবার 2 মাসের ভিতরে নাও আসতে পারি, এটা জানি না আমি। আবার না হয় একদিন আসবেন, আবার না হয় ফুচকা ঝালমুড়ি খাওয়াবেন আমাকে। আজকে তো শুধু ফুচকা খাইয়েছেন, সেই দিনও আপনার টাকাই খাবো। রাজু কোনো কিছু না বলে একটা মুচকি হাসি দিয়ে এখান থেকে চলে যায়। আর এদিকে শিলা রাজুর হাসি দেখে সে নিজেও হাসতে হাসতে চলে যায় বাড়িতে। কি রে শিলা, এভাবে আসছিস কেন? আর রাজু কোথায়? ওকে তোকে ফুচকা খাইয়ে বাড়িতে দিয়ে গিয়েছে নাকি চলে গিয়েছে ওইখান থেকে নামিয়ে দিয়ে? ওইখানে যাওয়ার পর ফুচকা অর্ডার দেওয়ার পর আমি বলেছিলাম ওনাকে চলে যাওয়ার জন্য, কিন্তু উনি যায়নি, বলেছে আমাকে যতক্ষণ পর্যন্ত বাড়িতে পৌঁছে না দেবে ততক্ষণ নাকি ওনার দায়িত্ব। ফুচকা খাওয়া শেষ হওয়ার পর আমাকে এইখানে এনে নামিয়ে দিয়ে চলে গিয়েছে। যতক্ষণ পর্যন্ত আমি ফুচকা খেয়েছি ততক্ষণ পর্যন্ত আমার সামনে বসেছিল। আমি বলেছিলাম এখন বাড়িতে আসার জন্য, কিন্তু আসেনি বাড়িতে, বলেছে পরে কোনো একদিন আসবে আবার। রাজুর মতো দায়িত্ববান একজন ছেলে পাওয়া খুবই মুশকিল। রাজু একবার যেটা নিজের কাছে নিবে, নিজের দায়িত্বের মধ্যে নিবে, সেটা সম্পূর্ণ না করে সেটা সেখানে পিছিয়ে আসবে না। এখন তুই যা, সন্ধ্যা হয়ে গিয়েছে, পড়তে বস, গিয়ে ফ্রেশ হয়ে নে। শিলার কোনো কিছু না বলে সেখান থেকে সোজা চলে যায় তার রুমে গিয়ে পড়তে বসে। আর ভাবি চলে যায় ভাইয়ার সাথে কথা বলতে ফোনে। রাজু বন্ধুদের সাথে আড্ডা দিয়ে রাত 9টার সময় বাড়িতে আসে। কিরে রাজু, তুই এতক্ষণ কোথায় ছিলি? তোর ভাবি তো বললো তোর ভাবির বাড়ি থেকে সন্ধ্যার আগেই বেরিয়ে গিয়েছিস, তাহলে এতক্ষণ কোথায় ছিলি? আসলে ভাইয়া অনেকদিন পর বন্ধুরা বলছিল একটু আড্ডা দেওয়ার জন্য, সেজন্য ওদের সাথে একটু আড্ডা দিচ্ছিলাম। বাবাকে বলেছিলাম তুমি অফিসে ছিলে, সেই জন্য তোমাকে বলতে পারিনি। তোকে বলেছি না, দিনের বেলা যত আড্ডা দেওয়ার দিয়ে কিন্তু রাত করে এতক্ষণ বাইরে থাকবি না। আজকে যেন লাস্ট হয়, এরপর থেকে আর রাত করে কোনো আড্ডা দেওয়া নেই। এখন যা, ফ্রেশ হয়ে গিয়ে পড়তে বস, খেয়ে চলে যা একবারে। আচ্ছা ঠিক আছে ভাইয়া, যাচ্ছি, এখন গিয়ে পড়তে বসছি। বাবা মা কোথায়? বাবা মা শুয়ে গিয়েছে, তুই খেয়ে ওপরে তোর রুমে চলে যা, তোর খাবার টেবিলের ওপর রাখা আছে। রাজু আর কোনো কিছু না বলে সে তার রাখা খাবারটুকু খেয়ে নেয়। উপরে গিয়ে কিছুক্ষণ সময় পড়াশোনা করার পর শুয়ে পড়ে। পরের দিন সকালে একেবারে ফ্রেশ হয়ে রেডি হয়ে নিচে আসে ভার্সিটিতে যাওয়ার জন্য। সকালের নাস্তা করে বেরিয়ে পড়ে ভার্সিটির উদ্দেশ্যে। রাজু, বাইক কিন্তু সাবধানে চালাবি। যদি আরেকদিন আমার কানে এসেছে তো তোর বেপরোয়া গতিতে বাইক চালাচ্ছিস, তাহলে তোর বাবার ভাইয়া কি করবে জানি না। আমি নিজেই তোর বাইক চালানো বন্ধ করে দিব। আচ্ছা ঠিক আছে মা, আস্তে আস্তে বাইক চালাবো, তারপরে তুমি এমন কথা বলো না। এটা বলতে বলতে রাজু সেখান থেকে বাইক নিয়ে চলে যায় ভার্সিটির দিকে। কিরে, আজকে আসতে এত লেট হলো কেন? তোদের সাথে আড্ডা দিয়ে রাতে ঘুমাতে অনেক লেট হয়ে গিয়েছে, সেজন্য। এখন কথা না বলে চুপচাপ ক্লাসে চল। হ্যাঁ চল বাসায় যাই, আজকে অনেকটা লেট হয়ে গিয়েছে আমারও। তোকে কি বলবো, আমারও রাতে ঘুমাতে লেট হয়ে গিয়েছে। তারপর তারা দুই বন্ধু আর কোনো কথা না বলে শুধু তাদের ক্লাসে চলে যায়। এক এক করে যখন তারা দুই বন্ধু ক্লাস করে শেষ করে বের হয়, তখন অনেক বলে উঠল,
রাজু চল, আজকে ওই দিক থেকে একটু ঘুরে আসি, অনেক দিন ধরে ওদিকে যাওয়া হয় না। ওইদিকে কোথায়? আমাদের ক্লাসের দিকে নাকি? হ্যাঁ, আমাদের স্কুলের দিকে অনেক দিন ধরে যাওয়া হয় না, চল স্যারদের সাথে দেখা করে আসি। আর আমার ছোটো বোনটার স্কুলের কিছু টাকা দিতে হবে, ওগুলোও দিয়ে আসি। বাবা যাওয়ার সময় সকালবেলা আমার হাতে ধরিয়ে দিয়ে গেছে। আচ্ছা ঠিক আছে, চল তাহলে যাই। তারপর তারা দুজন আর কোনো কথা না বলে সোজা বাইক নিয়ে বেরিয়ে পড়ে ওই স্কুলের দিকে। স্কুলের গেট দিয়ে বাইক নিয়ে ঢুকে ওরা। ওই সময় স্কুলের সকলকে লাঞ্চ টাইম দেওয়া হয়। রাজুকে দূর থেকে দাঁড়িয়ে যখন শিলা দেখলো ওদের স্কুলের মাঠের মধ্যে দাঁড়িয়ে, তখন রাজুর দিকে শিলা এগিয়ে আসে আস্তে আস্তে। ততক্ষণে অনেক বলে উঠল, রাজু, তুই আমার সাথে যাবি নাকি? চল স্যারদের সাথে দেখা করে আসি, অনেক দিন তো হলো স্যারদের সাথে দেখা নেই, যোগাযোগ নেই। না তুই যা, আমি এখানে বসছি। আমি এখন যাবো না ওইদিকে, তোর কাজ শেষ করে তাড়াতাড়ি চলে আয়, এখানে আমি বসে আছি। আচ্ছা ঠিক আছে, তাহলে তুই এখানে বস, আমি কাজটা শেষ করে আসতেছি। একটু সময় লাগতে পারে, কারণ এখন তো লাঞ্চ টাইম, হয়তো স্যাররা লাঞ্চ করতেছে। এটা বলে অনেক চলে যায় অফিস রুমের দিকে। রাজুর পকেট থেকে ফোনটা বের করে যখনই ফেসবুকে ঢোকে, তখনই শিলা এসে জিজ্ঞেস করলো, আপনি এখানে কি করতেছেন? স্কুলে তো আপনার আসার কথা না? আরে শিলা, তুমি এখানে? ও, তোমার পুরানো তো স্কুলের ড্রেস। তুমি এই স্কুলে পড়ো? এত দূর থেকে এসে স্কুলে পড়ো তুমি? এটা তো জানতাম না। হ্যাঁ, এই স্কুলের প্রিন্সিপাল আমার বন্ধু, সেই জন্য আমাকে এনে স্কুলে ভর্তি করিয়েছে। এখন বলুন, আপনি এখানে কি করতেছেন? আপনি ভার্সিটিতে যাননি? ওই যে ওই ছেলেটা দেখতেছো না, নাম অনিক, ওর বোন পড়ে এই তোমাদের স্কুলে 8-এ। ওর বোনের স্কুলে কিছু টাকা পয়সা দেবে, সেই জন্য ও আমাকে নিয়ে এসেছে। আমার বন্ধু, আমরা একই ভার্সিটিতে পড়ি। আচ্ছা ঠিক আছে, সমস্যা নেই। বেশিক্ষণ থাকবেন না এখানে, চলে যান। আর আপনার মোবাইল নাম্বারটা দেন তো একটু। রাজু কিছু বলতে যাবে তার আগে শিলা রাজুর হাত থেকে ফোনটা নিয়ে বলল, এত কথা কেন বলেন? আমি বুঝি না। একটা কথা বলেছি, সেটা শুনলেই তো হয়। আপনার ফোন আমি তো নিয়ে যাব না, তাই না? রাজু কিছু বলে না। শিলা ওর ফোনের মধ্যে ঘাটাঘাটি করে, কি করে, তারপর আবার রাজুর হাতে ফোনটা ফেরত দিয়ে দেয়। তারপর রাজুকে বলল শিলা, আপনার ফেসবুক আইডি থেকে আমার অ্যাকাউন্টের ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠিয়েছি, ক্যান্সেল করবেন না কিন্তু। কালকে আমি মায়ের ফোনে আমার নতুন একটা অ্যাকাউন্ট খুলেছি, সেটার মধ্যে ফার্স্ট ফ্রেন্ড রিকোয়েস্ট আপনি পাঠিয়েছেন এবং ফার্স্ট ফ্রেন্ডটা আপনাকে বানাবো। তোমার বয়স কত? তুমি ফেসবুক আইডি ইউজ করো? তোমার মতো যে সময় আমরা টেনে পড়তাম, তখন মোবাইল কি জিনিস চিনতাম না, বুঝতাম না। বাবা মেয়েটা মাঝে মধ্যে নিলেও বকা খেতে হয়েছে, তারপর আবার রেখে দিয়েছি। বললাম তো, কালকে মাত্র খুলেছি মায়ের ফোনে ফেসবুক অ্যাকাউন্ট। আমার তো নিজের কোনো ফোন নেই, সেই জন্য আগে খুলতে পারিনি। আর আমার ফেসবুকের কোনো ফ্রেন্ডও নেই। আপনাকে ফার্স্ট ফ্রেন্ড বানাবো, বেশি ফ্রেন্ড বানাবো না। শিলার কথা বলার মাঝখানে অনেক চলে আসে ওখানে। কে রে রাজু, তোরা কি দুজনকে চিনিস নাকি? শিলা, তুমি যাও ক্লাসে, যাও গিয়ে ক্লাস করো, আমরা চলে যাচ্ছি। আর লাঞ্চ করেছো? না, লাঞ্চ করা হয়নি এখনো। লাঞ্চ টাইম দেওয়ার সাথে সাথে আমরা যখন বের হই তখনই আপনাকে দেখতে পারি, তারপর আপনার কাছে চলে এসেছি। অনেক একটু এখানে দাঁড়া, আমি আসতেছি। শিলা চলো আমার সাথে। কোথায় যাবেন এখন? আমি লাঞ্চ করে নিব, এখান থেকে বাইরে থেকে কিছু আনতে হবে না। কথা না বলে তাড়াতাড়ি আসো, তোমাকে আবার স্কুলের ভিতরে রেখে আমি বাড়িতে যাব। কালকে রাতে দেরিতে যাওয়াতে ভাইয়ের বকা খেয়েছি। শিলা আর কোনো কিছু না বলে রাজুর সাথে যেতে থাকে। তারপর বাইরে গিয়ে রাজুর একটা বিরিয়ানির প্যাকেট কিনে শিলার হাতে দিয়ে বলল, এদিকে ওইদিকে না দাঁড়িয়ে সোজা ক্লাসের মধ্যে এটা খেয়ে নেবে। শিলা আর কোনো কথা না বলে সেখান থেকে চলে যায় সোজা বিরিয়ানির প্যাকেটটা নিয়ে। শিলা অনেকবার না করেছে রাজুকে, কিন্তু রাজু ওর কোনো কথা শোনেনি। তারপর শিলাকে আবার বাইক পর্যন্ত নিয়ে এসে শিলাকে বলল চলে যেতে। দোস্ত, মেয়েটা কে ছিল রে? দেখতে তো ভীষণ সুন্দরী। এত দিকে নজর দিস কেন? এটা ভাইয়ের শালি, চোখ সাবধানে রাখিস। এতটুকু বলে দিলাম, বেশি কিছু বলবো না। দোস্ত, আমার যা বোঝার বোঝা হয়ে গেছে, আজকের পর থেকে আমার ভাবি হয় উনিও। অনেকের কথা শুনে রাজু ওর দিকে একটু রাগীভাবে তাকায়। তারপর আর কোনো কথা না বলে সোজা বাইকে উঠিয়ে বাইক স্টার্ট দিয়ে চলে যায়। অনেকের বাড়ির সামনে নামিয়ে দিয়ে রাজু চলে আসে তার বাড়িতে। রাতে যখন রাজু ফোন টিপতেছিল, তখনই মেসেঞ্জারে একটা SMS আসে। কি করতেছেন এখন? কিছু করতেছি না, শুয়ে আছি আর ফোন দেখতেছি। তুমি কি করতেছো? এই তো পড়াশোনা শেষ করে এখন মায়ের ফোনটা নিলাম একটু। ডিনার করেছেন? আঙ্কেল আন্টি ভাইয়া ওরা কেমন আছে? হ্যাঁ করেছি কিছুক্ষণ আগে। বাবা মা ওরা ভালোই আছে। তোমার বাড়িতে সবাই ভালো আছে তো?
এভাবে ওদের মধ্যে প্রায় রাত 10টা থেকে কথা শুরু হয়, 12টার সময় শেষ হয়। এইভাবে কথা চলতে চলতে 1.5 মাসের মতো হয়েছে। 1.5 মাসের মধ্যে ওদের মধ্যে একটা রিলেশনও তৈরি হয়েছে। এখন আর শিলা রাজুকে আপনি করে বলে না, তুমি করে বলে, কিন্তু সবার সামনে আপনি করে বলে। রাজু, আমি তোকে যেটা জিজ্ঞেস করবো তুই সেটার উত্তর দিবি কিন্তু। কি হয়েছে বাবা? আমি তো তোমার সব প্রশ্নের উত্তর দিই, তাহলে এটার দিব না কেন? তুই শিলার সাথে কতদিন ধরে রিলেশনে আছিস? টেবিলে বসে সবাই খাচ্ছিল, তখন বাবার কথাটা শুনে সকলের খাওয়া থেমেছে। কিছুদিন হবে, কিন্তু 1.5 মাস ধরে আমাদের ফোনে নিয়মিত কথা হচ্ছে SMS-এ। আমি তোদের সম্পর্কের মধ্যে বাধা হয়ে থাকবো না, কিন্তু তোকে শিলার যোগ্য হতে হবে। সেই জন্য আমি ঠিক করেছি তুই আমেরিকা গিয়ে বাকি পড়াটা ওইখানে শেষ করে আসবি। রাজু কিছু বলতে যাবে তার আগেই বাবা বলে উঠল আবার। তুই যদি আমার কথা শুনিস তাহলে তুই যা বলবি আমি তাই করব। শিলাকে তোর কাছে রেখে দেবো সারা জীবনের জন্য। আর যদি আমার কথা না শুনিস তাহলে আমার কিছু করার নেই। তোদের এই সম্পর্ক আমি কোনোদিন মেনে নেব না। তুই নিজে জানিস আমি যেটা বলেছি সেটা করি। আর হ্যাঁ, আমেরিকা গিয়ে তুই শিলার সাথে কোনো যোগাযোগ রাখতে পারবি না। তুমি যে কথাগুলো বললে, আমি কি সেই কথাগুলো বিশ্বাস করতে পারি বাবা? 100 বার পারবি। তুই জানিস তোর বাবা কখনো মিথ্যা কথা বলে না। আমি যা বলেছি তাই হবে, তুই দেখে নিস। ওকে ঠিক আছে, তাহলে তুমি আমার ভিসার ব্যবস্থা করো, আমি খুব শীঘ্রই চলে যাব। তুমি যখন বলবে তখনই। তো সব কিছু ঠিক করা আছে, তুই কালকে চলে যাচ্ছিস। আর হ্যাঁ, আমি যা বলেছি তা কিন্তু শুনবি। যদি তুই শিলার সাথে যোগাযোগ রাখার চেষ্টা করেছিস বা রেখেছিস, আমি কিন্তু সেটা জানতে পারবো। তখন আমি কি করব আমি জানি না। তুমি যা বলবে আমি তাই করব, তুমি শুধু তোমার কথাটা রেখো। এটা বলে রাজু সেখান থেকে উঠে চলে যায়। রাজুর আমেরিকা যাওয়ার সব ব্যবস্থা করা ঠিক তো? জি স্যার, আমি সব কিছু ঠিক করে রেখেছি। আপনি যখন বলেছিলেন তখনই। ছোট স্যার চাইলে রাত্রের সময় রওনা দিতে পারবে। আমি টিকিট কেটে দিয়েছি, রাত 10টায় ফ্লাইট। আচ্ছা ঠিক আছে, তাহলে আমি ওকে পাঠিয়ে দেওয়ার ব্যবস্থা করতেছি, পুরোপুরি হবে। বাবা, এসব কি হচ্ছে আমাকে একটু বলবে তোমরা? রাজুকে এখন তোমরা আমেরিকা পাঠাচ্ছ কেন এত বছরের জন্য? আমি যা করতেছি আমাকে তা করতে দে। সবার ভালোর জন্য, বিশেষ করে রাজুর ভালোর জন্য এটা করতেছি। ভাইয়া আর কোনো কিছু বলে না। বাবা এখান থেকে উঠে নিজের রুমে চলে যায়। বাবার রুমে গিয়ে মাকে বলল, রাজু আজকে রাতে আমেরিকা চলে যাচ্ছে পড়াশোনা করার জন্য। ওর ব্যাগগুলো গুছিয়ে দাও। আমি সব কিছু কিনে এনে রেখেছি ওর যা যা প্রয়োজন। আগে তো বলিনি রাজু আমেরিকা চলে যাচ্ছে পড়াশোনা করার জন্য। আজকে হঠাৎ বলতেছেন যে কোনো কিছু হয়েছে? না হলে তো আপনি এমন করেন না। রাজু পড়াশোনা করতে আমেরিকা যাচ্ছে, কোনো কিছু হয়নি। ও বলেছে, সেজন্য আমি সব কিছু খুব তাড়াতাড়ি রেডি করে দিয়েছি। মা আর কোনো কিছু না বলে সোজা রাজুর রুমে চলে যায়, গিয়ে সব কিছু গুছিয়ে দিতে থাকে। আর রাজুর সাথে এটা সেটা নিয়ে গল্প করতে থাকে। রাত 8টায় বাড়ি থেকে খাবার খেয়ে বের হয়ে যায় রাজু এয়ারপোর্টের উদ্দেশ্যে। তার ভাইয়া এবং বাবা ওরা দুজন ওকে এগিয়ে নিয়ে যায়। ভালোভাবে থাকিস ওইখানে, পড়াশোনাটা ঠিক মতো করে তাড়াতাড়ি চলে আসিস। তোর জন্য অপেক্ষায় রইলাম। দোয়া করিস ভাইয়া, বাবা যে শর্তগুলো দিয়েছে এগুলো যেন পূরণ করে ফিরতে পারে। আর ওকে দেখে শুনে রাখিস, একটু ছোটো তো, হয়তো আজকের পর থেকে আর তার সাথে যোগাযোগ হবে না। কী অবস্থা থাকবে সেটাও জানি না। আচ্ছা ঠিক আছে, ভালো থাকিস, আমি আসছি। এটা বলে রাজু সেখানে আর না দাঁড়িয়ে চলে যায় এয়ারপোর্টে। রাজু যখন চলে যাচ্ছিল তখন রাজুর বাবা রাজুর দিকে তাকিয়ে বিনা শব্দে চোখ থেকে 2 ফোঁটা জল গড়িয়ে ফেলে। এটা ভাইয়া দেখে ফেলল, দেখে বলল, বাবা, তুমি কান্না করতেছ, তারপরেও তুমি ওকে এভাবে যেতে দিয়েছো কেন? ও যদি সত্যি শিলাকে পছন্দ করে থাকে কিংবা ভালোবেসে থাকে তাহলে সমস্যা কি তোমার মেনে নিতে? আমি তো এটার মধ্যে কোনো ভুল দেখতেছি না। আর তোমার মতের মধ্যে শিলা নিজেও ওকে ভালোবাসে। আমি চাই রাজু নিজের পায়ে দাঁড়াক, ওর নিজস্ব কোম্পানি হোক। আমাদের এলাকার মানুষ সেই একটা ব্যাপারে ওর আজ পর্যন্ত রাজুকে ভালো চোখে দেখে না। যতদিন পর্যন্ত না রাজু তার নিজস্ব গন্তব্য, নিজের সাম্রাজ্য তৈরি করবে, ততদিন পর্যন্ত মানুষ ওকে বুঝবে না। এখন আমরা এটা যতই এক্সপ্লেন করি না কেন। রাজুর ভাইয়া সব কিছু বুঝতে পেরে আর কোনো কথা না বলে সেখান থেকে গাড়ি নিয়ে চলে যায় বাড়িতে। রাজুর বাড়ি থেকে আমেরিকা চলে গিয়েছে আজ
3 দিন হতে চলল। এর ভেতরে রাজু কোনো যোগাযোগ নেই। শুধু আমেরিকাতে পৌঁছে বলেছিল যে সে আমেরিকাতে পৌঁছে গিয়েছে এবং প্রতি 1 সপ্তাহ পর পর বাড়িতে কথা বলবে। তুমি যদি রাজুকে আমেরিকা পাঠিয়ে না দিতে তাহলে আজকে আমার ছেলেটা বাড়িতে থাকতো, আমাদের সবার চোখের সামনেই থাকতো। আর ওইদিকে ওই মেয়েটার কি অবস্থা তুমি বুঝতে পারতেছো? ওই মেয়েটা নাকি শুনলাম খাওয়া দাওয়া ছেড়ে দিয়েছে একদম। আর কি করলে তোমার শান্তি হবে বলো তো তুমি? ওদের সম্পর্কটা যদি তুমি মেনে নিতে তাহলে কি হতো? মায়ের কথা শুনে ভাইয়া কিছু বলতে যাবে, তার আগে ভাইয়ার ফোনে কল আসে। তারপর ভাইয়া কলটা রিসিভ করে সাইডে যায়। ভাইয়া কিছু বলার আগেই ওই পাশ থেকে ভাবি বলে উঠল, তুমি কোথায় আছো? এখন একটু আমাদের বাড়িতে আসো। শিলা অনেক বেশি পাগলামি করতেছে, ওকে মা থাপ্পড় দিছে, এখন কি করতেছে নিজেও জানে না। তুমি যত দ্রুত সম্ভব এখানে চলে আসো। ওকে, চিন্তা করো না, আমি বাড়িতে আছি, এক্ষুনি আসছি, বেশিক্ষণ লাগবে না। ভাইয়া এটা বলে ফোন কেটে বাবার কাছে গিয়ে বলল, বাবা, আমাকে একটু শিলাদের বাড়িতে যেতে হবে, তোমার বৌমা কল করেছে, কিছু জিনিসপত্র লাগবে, ওইটা দিয়ে আসি আমি, কেমন? বৌমাকে বাড়িতে নিয়ে আসার সময় আমি সব কিছু করবো বৌমার। আমার বাড়িটা একেবারে খালি হয়ে গিয়েছে, আমি কিচ্ছু চাই না, বাড়িটা যেন আগের মতন হয়ে যায় সেই ব্যবস্থা কর। আচ্ছা ঠিক আছে, আমি আসার সময় না হয় ওকে নিয়ে আসবো বিকেলবেলা। তোমাকে কিছু করতে হবে না, আমি একটা কাজের বুয়া রেখে দিব, সেই সব কিছু করে দিবে। আমি যেটা না পারবো সেটা কাজের বুয়া করবে। আমার মেয়ে সব কিছুই আমি করতে চাই, তোকে এত কিছু বুঝতে হবে না। তোকে যা বলেছি তুই শুধু এতটুকুই কর, তুই বৌমাকে বাড়িতে নিয়ে আয়। সাবধানে যা, আর ফিরে আসিস কিন্তু বিকেলে। কালকে আবার অফিসে যেতে হবে তাকে। আচ্ছা ঠিক আছে বাবা, তাহলে আমি যাচ্ছি বাইক নিয়ে। এটা বলে ভাইয়া সেখানে আর লেট না করে বেরিয়ে পড়ে। 20 মিনিটের মধ্যে এসে পড়ে শিলাদের বাড়িতে উপস্থিত হয়। যাওয়ার সাথে সাথে এসে শিলার মা দরজা খুলে দেয়। কেমন আছেন আম্মা? আলহামদুলিল্লাহ ভালো আছি বাবা, তুমি কেমন আছো? ঘরে আসো, তুমি বসো, আমি শরবত করে নিয়ে আসি। মা, কিছু করতে হবে না, আমি ওর রুমে যাচ্ছি, কেমন? গিয়ে দেখি ও কি করতেছে। ও ওর রুমে নেই, ও শিলার রুমে আছে, এখন গিয়ে দেখো শিলা ঘরে। ভাইয়া ঠিক আছে বলে এখানে আর না দাঁড়িয়ে সোজা চলে যায় শিলার রুমে। শিলার রুমে গিয়ে দেখতে পায় শিলা শুয়ে শুয়ে কান্না করছে, আর ভাবি পাশে বসে শিলার মাথায় হাত বুলিয়ে দিচ্ছে। ভাইয়া গিয়ে ভাবিকে জিজ্ঞেস করলো, কি হয়েছে শিলা, এইভাবে কান্না করতেছে কেন? আর আম্মা ওকে কি মেরেছে? আচ্ছা সত্যি করে বলতে রাজু কোথায়? আমি ওদের SMS পড়ে যতটুকু বুঝলাম, রাজু তো এইভাবে পালিয়ে যাবার মতো মানুষ না। আর আমি তো রাজুকে পার্সোনালি চিনি, তাই না? ওকে এত বছর ধরে রেখে আসছি, রাজু তো এমন করবে না কখনো। রাজি কোথায় গিয়েছে বল? আমি শিওর ও কোনো না কোনো বিপদে পড়েছে, সেজন্য ওর সামনে আসতেছে না। শিলার অবস্থাটা একবার দেখো, ওর এমন অবস্থা দেখে মা একটু আগে ওকে থাপ্পড় মেরেছে কয়েকটা। আমি ওর ঘর থেকে এসে ফিরিয়েছি মাকে। ভাইয়া ভাবির কথায় কিছুক্ষণ চুপ করে থাকে। ভাইয়াকে চুপ করে থাকতে দেখে শিলা এবার উঠে বসে। তারপর ভাইয়ার কাছে হাত জোর করে বলল, দুলা ভাই, তোমার তো কোনো বোন নেই তাই না? তুমি তো বলেছিলে আমি তোমার বোন, এখন তোমার বোন হয়ে তোমার কাছে কিছু চাইছি, তুমি কি আমার কথাটা রাখবে না? আমার ইচ্ছাটা কি পূরণ করবে না তুমি? শিলা, অবশ্যই তুমি আমার বোন, তাই তো আমি তোমাকে এতটা আদর করি। কি জানতে চাও বলো, আমি সব কিছু বলবো তোমাকে। ভাইয়া, আমি জানি রাজু আমাকে ধোকা দেওয়ার ছেলে না। তোমাদের কাছে হয়তো মনে হতে পারে আমাদের সম্পর্কটা 1.5 মাসে, অল্প কিছু দিনের, কিন্তু বিশ্বাস করো আমি আরও অনেক আগে থেকে রাজুকে পছন্দ করতাম। আমার কথা তোমাদের কাছে হয়তো বিশ্বাস হবে না, কারণ হয়তো ভাববে আমি অনেক ছোট, সেজন্য আমার আবেগে আমি এসব বলতেছি। কিন্তু বিশ্বাস করো, আমি একটা কথা আমার আবেগ থেকে বলতেছি না। আমি ক্লাস 7 থেকে ওনাকে লাইক করতাম। এই আস্তে আস্তে ভালো লাগাটা কখন যে ভালোবাসায় পরিণত হলো আমি নিজেও জানি না। আমি এই কয়েকদিনে যতটুকু চিনেছি, যতটুকু বুঝেছি, রাজু আমাকে ধোকা দিয়ে দূরে যাওয়ার ছেলে না। রাজু কোথায় আছে সত্যি করে বলো? ও আমার ফোন তুলছে না, ফোন বন্ধ, ওর সব অনলাইন অ্যাকাউন্ট থেকে ডিঅ্যাক্টিভ করা। ওকে আমি কোথাও খুঁজে পাচ্ছি না ভাইয়া, ওকে একটু আমার কাছে এনে দাও, নয়তো আমাকে নিয়ে যাও ওর কাছে। শিলা এই কথাগুলো কান্না করতে করতে বলে।
শিলার কান্না করা কথাগুলো শুনে ভাইয়া আর চুপ করে থাকতে পারল না। তারপর শিলার মাথার মধ্যে হাত বুলিয়ে বলে উঠল, আপু, এখন তো আর তুমি রাজুর কাছে যেতে পারবে না। এটা আর এখন সম্ভব না। রাজু তোমার থেকে অনেক দূরে আছে এখন। চাইলেও তুমি যেতে পারবে না ওইখানে। শিলা কিছু বলতে যাবে তার আগেই ভাবি বলে উঠল, রাজু এখন কোথায় আছে? আর তুমি আমাকে কোনো কিছু জানাওনি কেন এতদিন? এতবার বলার পরও তোমরা কি রাজুকে কোথাও লুকিয়ে রেখেছো বা কোথাও পাঠিয়ে দিয়েছো? সত্যি করে বলবে কিন্তু। ভাবির কথা শোনার পর ভাইয়া চুপ করে থাকতে পারল না। তারপর বলতে শুরু করলো, 3 দিন আগে বাবা তোমাদের কথা কি করে জানি জেনে গিয়েছে। তারপর বাবা রাজুকে সব কিছু জিজ্ঞেস করার পর রাজু সব সত্যি সত্যি বলে দেয় বাবাকে। তারপর কি হয়েছে বাবা? কিছু বলেছে ওকে? কিছু করেছে? একটু একটু করে বলে থেমে না নিয়ে পুরোটা শেষ কর। আমার টেনশন হচ্ছে খুব। রাজু কোথায়? আমি নিজে ওর ফোনে অনেকবার ট্রাই করেছি, কিন্তু ওকে কোথাও খুঁজে পাচ্ছি না। না সিমে, না ফোনে ঢুকছে, না অনলাইনে কোনো অ্যাকাউন্ট অ্যাক্টিভ আছে। সেদিন বাবা ওকে বলেছিল যে যদি শিলাকে ওর লাইফে পেতে চায় তাহলে বাবা যে শর্ত দিবে সেই শর্ত ওকে মানতে হবে। প্রথমে রাজু বাবার শর্তগুলো মানতে চায়নি। তারপর বাবা বলেছে যদি ওই শর্তগুলো না মানে তাহলে শিলাকে কখনোই রাজুর লাইফে আসতে দিবে না। কি এমন শর্ত দিয়েছে আঙ্কেল যার জন্য ও আমার থেকে এতটা দূরে গিয়েছে? ভাইয়া, আমার ভয় করতেছে, একটু তাড়াতাড়ি বলো তুমি। বাবা আগে থেকেই সব কিছু জানতো, সেই জন্য বাবা সব ব্যবস্থা করে রেখেছিল। সেদিন রাতেই রাজুকে আমেরিকা পাঠিয়ে দিয়েছে, বাকি পড়াশোনাটুকু আমেরিকা থেকে শেষ করার জন্য। এবং ভালো একটা পজিশনে যাওয়ার পর বাবা নিজে দাঁড়িয়ে থেকে তোমাদের বিয়ে দিবে বলেছে। তাহলে সমস্যা কি? রাজু আমেরিকায় গিয়েছে পড়াশোনা শেষ করার জন্য, তুমি আমাকে বলোনি? আর রাজু কেনই বা ওসব অনলাইন অ্যাকাউন্ট ডিলিট করে দিয়েছে, ডিঅ্যাক্টিভ করে দিয়েছে কেন? বাবা ওকে না করেছে শিলার সাথে যেন কোনো রকম যোগাযোগ না রাখে। যদি কোনো যোগাযোগ রাখে বা শিলার সাথে কোনো যোগাযোগ করার চেষ্টা করে তাহলে বাবা তার নিজের শর্ত ভুলে যাবে। রাজু যেন আমেরিকা থাকার সময় টুকুর মাঝে শিলার সাথে কোনো রকম যোগাযোগ না করে, তার জন্য রাজুকে কঠিনভাবে বলেছে বাবা। সেই দিন রাতে যাওয়ার আগে সব কিছু ডিলিট করে দিয়েছে ডিঅ্যাক্টিভ করে, এবং নাম্বার সব কিছু আমাদের সামনে ডিলিট করেছে। তুমি সবকিছু জানার পরও আমাকে কেন বলোনি? আমাকে তো জানাতে পারতে শিলাকে না জানিয়ে। আমি ভেবেছিলাম তোমাকে সব কিছু জানাবো এক সময় করে, কিন্তু অফিসের কাজের চাপে সব কিছু সেরে উঠতে পারতেছিলাম না। এরকম সিচুয়েশনে বাবা নিজে ভালো করে কাজে মন দিতে পারতেছে না। সেদিন যখন রাজু চলে গিয়েছিল এয়ারপোর্টের ভেতর, তখন বাবা নিজে কান্না করেছিল। সব কিছুই বুঝলাম, তাহলে রাজু আমাকে কেন কন্ট্যাক্ট করেনি এখনো পর্যন্ত? 3 দিন হয়ে যাচ্ছে। রাজু তোমাকে কি করে কন্ট্যাক্ট করবে? ও তো আমাদের বাড়িতে কারোর সাথে কন্ট্যাক্ট করেনি এই 3 দিনের ভেতর। বাড়ি থেকে যেদিন গিয়েছে সেদিন আমেরিকা পৌঁছে শুধু বলেছিল আমি আমেরিকাতে পৌঁছে গিয়েছি, আর সাথে বলেছিল আমি প্রত্যেক সপ্তাহে একবার করে বাড়িতে কল দিব, তাছাড়া আমি আর বেশি কল দিতে পারবো না। এতটুকু বলেই সেদিন ফোন কেটে দিয়েছিল। এতক্ষণ দুলাভাই এবং আপুর সব কথাই শুনছিল শিলা। ওদের কথা শোনার সময় শিলার চোখ থেকে অনবরত পানি ঝরতে থাকে। শিলার কান্না থামানোর জন্য ভাইয়া গিয়ে শিলার মাথার কাছে বসে শিলার মাথায় হাত বুলিয়ে দিয়ে বলল, এই পাগলি বোন আমার, রাজু তোমাকে নিজের কাছে আনার জন্য এত দূরে গিয়েছে, সেই জন্য এত কষ্ট করতেছে রাজু। কয়েকটা বছর শুধু অপেক্ষা করো, রাজু ফিরে আসবে তোমার কাছে, ফিরে আসবেই সে। রাজু ফিরে এসে সর্বপ্রথম তোমাকে খুঁজে বের করবে, বিশ্বাস করো। ও যাওয়ার সময় আমাকে বলে গিয়েছে যেন তোমার খেয়াল রাখি। ভাইয়ার কথা শুনে এবার শিলা অনেকটা কান্না থামায়। শিলা যখন কান্না থামায়, শিলাকে কান্না থামাতে দেখে ভাইয়া বলে উঠল ভাবিকে, এখানে আর দেরি করে লাভ নেই। মা বলেছে তাড়াতাড়ি বাড়িতে যাওয়ার জন্য, বাড়িটা অনেক খালি পড়ে আছে। তোমাকে বলেছে এখন যাওয়ার সময় যেন সাথে করে নিয়ে যায়। ওখানে সব কিছু মা দেখাশোনা করবে, আর আমি কাজের বর রেখে দিব একজন, সমস্যা হবে না তোমার কোনো। আর ওইখান থেকে শিলার স্কুল অনেকটা কাছে, শিলা আমাদের সাথে চলে যাবে ওইখানে। আচ্ছা ঠিক আছে, সমস্যা নেই। আমি তাহলে যাচ্ছি, গিয়ে ব্যাগ গুছিয়ে নিচ্ছি। আমার সব কিছু গোছানো আছে, শুধু ব্যাগের মধ্যে ভরলে হয়ে যাবে। আবার শিলা যাবে কেন? ওর পড়াশোনা আছে তো। এইসব নিয়ে তোমাকে চিন্তা করতে হবে না, আমি ওইখানে সব কিছু ঠিক করে দিব, বুঝেছ?
রাজু যাওয়ার আগে আমাকে বলে গিয়েছে যেন শিলার সম্পূর্ণ খোঁজ খবর রাখি আমি, দেখে শুনে রাখি আমি। শিলা এখানে থাকলে ওর মাইন্ড অন্যদিকে চলে যাবে, আর ওইখানেও তোমার সাথে থাকলে কিছুটা রিল্যাক্সে থাকতে পারবে। ওইখানে সঙ্গী পাবে তোমাকে কথা বলার। বাড়িতে মা আছে, বাবা আছে। আচ্ছা ঠিক আছে, তাহলে আমি এখন যাচ্ছি, গিয়ে ব্যাগে সবকিছু গুছিয়ে নিই। এটা বলে যখন ভাবি নিজের রুমে যাচ্ছিল তখন ভাবির পিছু পিছু ভাইয়া নিজেও ভাবির রুমে যায়। তারপর ভাবির রুমে গিয়ে ভাইয়া ভাবিকে বিছানার মধ্যে বসিয়ে দিয়ে সব জামা কাপড় নিজে প্যাক করতে থাকে ব্যাগের মধ্যে। তখনই শিলার মা এসে বলল, কিরে তোরা কি এখন চলে যাচ্ছিস নাকি? চলে যাবি আজকের আগে তো বলিসনি আমাকে। আসলে মা, আমাদের বাড়িটা একেবারে খালি পড়ে আছে। রাজু চলে যাওয়ার পর থেকে এখন মা শুধু কান্নাকাটি করে, সারাক্ষণ বাড়িতে কেউ নেই বলে একা থাকে। একটু আগে আসার সময় আমাকে মা বলে দিয়েছে যেন ফেরার সময় ওকে নিয়ে ফিরি। আর আমি শুধু ওকে একা নিয়ে ফিরবো না, শিলাকেও সাথে নিয়ে যাচ্ছি। শিলা এখানে থাকলে ওর মাইন্ড অন্যদিকে চলে যাবে, সেখানে ওর আপুর সাথে আমার মা আছে, সবার সাথে একসাথে মিলেমিশে থাকতে পারবে। আর আপনি মাঝে মধ্যে চলে যাবেন, সপ্তাহে 2-1 3 চলে যাবেন। বাবা তো অফিসে সকালে গেলে ফিরতে ফিরতে 8টা-9টা বেজে যায়। আচ্ছা ঠিক আছে বাবা, তোমাদের যেটা ভালো মনে হয় তোমরা সেটাই করো। আমি কি আর বলবো এখানে, আমার চেয়ে ভালো তোমরা সকলেই বুঝো। কিন্তু আমার কথা হচ্ছে গিয়ে, রাজু কোথায়? রাজুকে তোমরা কোথায় পাঠিয়েছো? বাবা শিলার আর রাজুর সম্পর্কে সব কিছু জেনে গিয়েছিল আরও অনেক আগেই, সেই জন্য বাবা রাজুকে আমেরিকায় পাঠিয়েছে বাকি পড়াশোনাটুকু শেষ করে আসতে। বাবা রাজুকে শর্ত দিয়েছে ওইখান থেকে যদি বাকি পড়াশোনাটা শেষ করে আসে তাহলে বাড়িতে ফেরার সাথে সাথে শিলার সাথে বিয়ে দিবে ওকে। আমি আর কি বলবো, তোমাদের বাবারা যা বুঝে সেটাই করুক, ভালো বুঝে। আমার আর এখানে বলার মতো কিছুই নেই। আমি খাবার দিতেছি টেবিলে, তাড়াতাড়ি চলে আসো। তোমরা খাবার খেতে থাকো, আমি ব্যাগ গুছিয়ে দিচ্ছি, সমস্যা নেই। আরে না মা, আপনার ধরতে হবে না, আমি বুঝিয়ে দিয়েছি, আর কোনো কিছু করতে হবে না। ওর জামা কাপড় আগেই তৈরি ছিল, সেই জন্য আমি এখন শুধু ব্যাগের মধ্যে রেখে দিলাম। আচ্ছা ঠিক আছে বাবা, তাহলে চলো, তোমাদেরকে খাবার দিচ্ছি। ভাই আর কোনো কিছু না বলে মায়ের সাথে চলে যায় খাবার খেতে। তারপর শিলাকেও ধরে নিয়ে এসে অল্প করে খাইয়ে নেয়। শিলার কাপড়ের ব্যাগটা শিলার মা তৈরি করে দেয়। তারপর ভাই একটা গাড়ি ফোন করে এনে ওদের দুজনকে উঠিয়ে দেয়। তারপর ভাইয়া বাইক নিয়ে আস্তে আস্তে আসে ওই গাড়িটার পিছু পিছু। বাড়ির সামনে যখন এসে প্রাইভেট কার থামে তখনই ঘর থেকে বেরিয়ে আসে রাজুর মা। কেমন আছো বৌমা? তোমাকে অনেক মিস করতেছিলাম, বুঝেছো? এতগুলো দিন ওইখানে গিয়ে থাকলে একবারও আমার কথা মনে পড়লো না তোমার? অথচ আমি তোমাকে সব সময় মিস করি। আর শিলা মামুনি, তুমি কেমন আছো? কি অবস্থা করেছো শরীরটার? নিজেকে আয়নায় দেখেছো? সমস্যা নেই মা, এখন তো চলে এসেছে, এখানে আর কোথাও যাচ্ছি না আপনাকে ছেড়ে। এখন থেকে আপনার কাছে থাকবো, আপনি যেইভাবে ইচ্ছে সেইভাবে রাখুন। সমস্যা নেই আন্টি, সব কিছু ঠিক হয়ে যাবে আবার। এমনিতে খেতে তেমন একটা ভালো লাগে না, কিন্তু আমার শরীরটা তো শুকায়নি। হ্যাঁ, সেটা তো আমি দেখতে পাচ্ছি, কতটা শুকিয়েছো আর কতটা শুকাওনি। এখন এখানে দাঁড়িয়ে না থেকে তাড়াতাড়ি ঘরে চলো। আমিও না তোমাদেরকে বাহিরে দাঁড় করিয়ে রেখে কথা বলতেছি। মা ওদেরকে নিয়ে ঘরে চলে যায় আর ভাইয়া ওদের দুজনের ব্যাগগুলো নিজের হাতে নিয়ে ভেতরে ঢোকে। ড্রাইভারকে গাড়ির ভাড়াটুকু মিটিয়ে দিয়ে দেয়। মা, বাবা কোথায়? বাবা কি দেখতে পাচ্ছি না, বাবা কি বাড়িতে নেই? তোমার বাবা অফিস থেকে ফিরেছে আরো অনেক আগে, যখন তোমাকে আনতে গিয়েছে। একটু আগে তোমার শ্বশুর হয়তো বন্ধুদের সাথে আড্ডা দিতে গিয়েছে কোথাও, চলে আসবে, হয়তো বেশিক্ষণ দেরি করবে না। তুমি আর এখানে দাঁড়িয়ে না থেকে রুমে গিয়ে ফ্রেশ হয়ে রেস্ট করো, জার্নি করে এসেছো। আর আমি শিলাকে নিয়ে যাচ্ছি, মা, ওকে ওর রুমে দিয়ে আসি। শিলাকে কোন দিকের রুমে দিবেন? না, আমার পাশের রুমটা খালি ছিল, সেখানে তো থাকতে পারতো। শিলা ওই রুমে থাকবে কেন? তুমি জানো না ওই রুমে কেমন ভালো, কোনো ফার্নিচার নেই। তাহলে শিলাকে মা কোথায় থাকতে দিবেন? এই দিকে তো আমি আর খালি রুম দেখতেছি না। শিলাকে রাজুর রুমে থাকতে দেব।
আজকে থেকে থাকবে, হয়তো কিছু বছর পর থেকে একেবারে আসতো, কিন্তু এখন যেহেতু এসে গিয়েছে এই বছর, কয়েকদিনের মধ্যে এখান থেকে বের হতে পারবে না। আজ থেকে শিলাকে এখানেই থাকতে হবে, আর রাজুর রুমেই থাকতে হবে। কি শিলা মামুনি, থাকবে না তুমি রাজুর রুমে? জি আন্টি, থাকতে পারবো আমি, সমস্যা হবে না আমার কোনো। কিছুদিন পর আমার ছোট ছেলের বউ হবে, এখন আমাকে আন্টি বলে ডাকতেছো? তোমাকে কিন্তু আমি বৌমা হিসাবে মেনে নিয়েছি, আর সেজন্যই তোমাকে আমার বাড়িতে ঢুকিয়েছি বৌমা হিসাবে। আজ থেকে আমাকে আন্টি বলে নয়, মা বলে ডাকবে। মনে থাকবে আমার কথা? জি আন্টি, সরি মা, মনে থাকবে আমার আজ থেকে। তারপর মা ভাবিকে ভাবির রুমে পাঠিয়ে দিয়ে শিলাকে নিয়ে যায় রাজুর রুমে থাকার জন্য। শিলাকে রাজুর রুমে ঢুকিয়ে জিজ্ঞেস করলো, মামুনি, তোমার রুমটা পছন্দ হয়েছে? পছন্দ না হলে নিজের মতো করে সাজিয়ে নাও, কারণ আজকের পর থেকে এই রুমটার তোমার গন্তব্য, এখানেই থাকতে হবে সারা জীবন। সেজন্য নিজের পছন্দ মতো রুমটাকে সাজিয়ে নাও। না মা, রুমটা অনেক সুন্দরভাবে সাজিয়ে রেখেছে আপনার ছেলে। আমার দেখে অনেক ভালো লাগতেছে, বোঝাতে পারবো না কতটা ভালো লাগতেছে। দিন চলে যায় দিনের মতো। সময়কে থামিয়ে রাখার মতো ক্ষমতা পৃথিবীতে কারোর নেই। যদি সময়কে থামিয়ে রাখার মতন ক্ষমতা কারোর হাতে থাকতো, তাহলে মানুষের মৃত্যু হতো না। তেমনই রাজু বাড়ি থেকে চলে গিয়েছে আজকে 6 বছর হতে চলল। শিলা পড়াশোনা শেষ করে বাড়িতে এখন কাজ করছে। রাজুর ভাইয়া এবং বাবা শিলাকে অনেকবার বলেছিল যেন ওদের কোম্পানিতে গিয়ে একটা পোস্টে জব করে, কিন্তু শিলা না করে দিয়েছে। তেমনই আজকে সকালের কথা। মামনি, তোমাকে কত করে বলেছি তুমি পড়াশোনা শেষ করেছো, এখন বসে না থেকে তুমি আমাদের কোম্পানিতে দেখাশোনা করো। তোমাকে টাকার জন্য বলতেছি না মামনি, সব কিছুই বোঝো তুমি। তাই আমি চাচ্ছিলাম তুমি আমাদের কোম্পানিতে গিয়ে বসো। বাবা, আমি বাড়িতে ঠিক আছি। আপনার ছেলে কখনো চাইতো না যে আমি মানুষের সামনে যাই, আর এসব চাকরি বাকরি একদম পছন্দ করতো না আপনার ছেলে। সেই জন্য আমি চাই না আপনার ছেলের অনুপস্থিতিতে আমি এমন একটা কাজ করি যেটা আপনার ছেলের হৃদয়ে কষ্ট দেয়। আমি তার জন্য অপেক্ষা করে আসতেছি, আমি তার জন্য সারা জীবন অপেক্ষা করব। বাবা, শিলাকে শিলার মতো থাকতে দাও, ওকে এইসব বিষয়ে জোর করো না। রাজু নিজেও আমাকে বলেছে শিলা যেন বাইরে কোথাও ঘুরতে গেলে ওকে সাথে করে নিয়ে যায়। আমি আর ওই জায়গাতে শিলা একা একা পুরুষ মানুষের ভেতরে গিয়ে চাকরি করবে, এটা রাজু কোনোভাবেই মেনে নেবে না। তুমি রাজুকে খুব ভালো করেই চেনো। তারপর ওরা আর কোনো কিছু না বলে খাবার খেতে থাকে। তখনই রাজুর ভাইয়ের ছিল। ভাবি যখন প্রেগনেন্ট ছিল তখন রাজু চলে গিয়েছিল আমেরিকা, আর এখন রাজুর 5 বছরের ভাতিজা রয়েছে। ভাতিজার নাম রেখেছে রাজ। রাজুর বাবা রাজুর নামের সাথে মিলিয়ে রেখেছে। ওরা সবাই যখন খেতে বসেছে তখন রাজ গিয়ে টিভি অন করে। তখনই একটা খবরের মধ্যে একজন মহিলা সাংবাদিক বলে উঠলেন, একজন বাংলাদেশি ছেলে হয়ে আমেরিকার নিউ ইয়র্কের সবচেয়ে ধনী ব্যবসায়ীদের মধ্যে একজন হয়ে যাওয়া, তার উপর আবার কয়েক বছরে। সে কোনো বৃদ্ধ না, মাত্র 27 বছরের যুবক। 6 বছর আগে বাংলাদেশ থেকে গিয়েছিল পড়াশোনা করার জন্য, আর আজকে কোটিপতি হয়ে বিলিয়নার হয়ে বাংলাদেশে ফিরছে। কিছুক্ষণ আগে মাত্র আমেরিকা থেকে ডাইরেক্ট ওই বিজনেসম্যানের প্রাইভেট জেটটি ল্যান্ড করে বাংলাদেশ আন্তর্জাতিক শাহজালাল বিমানবন্দরে। মহিলা সাংবাদিকের কথা শুনে রাজুর বাবা বলে উঠলেন, দেখ, আমেরিকান ছেলেগুলো কতটা পরিশ্রমী, সেই জন্যই 6 বছরে মাত্র এতটুকু উন্নত করেছে নিজের লাইফে। 0 থেকে হিরো হয়েছে সে। আর তোর ভাই, যে তার কোনো খোঁজ নেই, আর 6 বছর ধরে সে বেঁচে আছে নাকি মরে গিয়েছে সেটাও জানি না ভালো করে। কত করে খুঁজলাম আমেরিকাতে, এত এত লোক দিয়ে, পুলিশ দিয়ে, তারপরে ওকে খুঁজে পেলাম না। আমার বিশ্বাস রাজু খুব শীঘ্রই আমাদের মাঝে এসে উপস্থিত হবে, কারণ আমার জানা মতে ওর পড়াশোনা শেষ হয়ে গিয়েছে। ভাইয়ার কথা বলা শেষ হওয়ার পর ভাবি কিছু বলতে যাবে, তখনই আবার সংবাদ পাঠিকা বলে উঠলেন, এই যে এখন এয়ারপোর্ট থেকে বের হচ্ছে, ব্ল্যাক প্যান্ট, ব্ল্যাক স্যুট, হোয়াইট শার্ট, ব্ল্যাক শুজ, মুখের মধ্যে ব্ল্যাক মাস্ক, আশেপাশে প্রায় 4-5 জন বডিগার্ড। ও মাই গড, বাংলাদেশ সেনাবাহিনী তাকে সেফটি দিয়ে বাড়িতে নিয়ে যাচ্ছে।
কতটা ইম্পর্টেন্ট ব্যক্তি হলে তাকে সেনাবাহিনীরা এসে এয়ারপোর্ট থেকে পিক করে নিয়ে যায় বলুন তো আপনারা? সেই ছেলেটা অন্য কোনো দেশের নয়, স্বয়ং বাংলাদেশের ছেলে, যে কিনা 6 বছর আগে বাংলাদেশ থেকে পাড়ি জমিয়েছিল মার্কিন যুক্তরাষ্ট্রে, আর আজকে চলে এসেছে বিলিয়নার ট্রিলিয়নার হয়ে। মহিলা সাংবাদিকের এবারের কথাটা শুনে রাজুর মা বলে উঠলেন, আচ্ছা, এই ছেলেটাও তো আমার রাজু হতে পারে, তাই না? এত বড় আশা করো না কখনো। আমার নিজের ভুল হয়েছে, তোমার ছেলেকে এত লাখ লাখ টাকা খরচ করে আমেরিকা পাঠিয়েছি যেন নিজের পড়াশোনাটা শেষ করে শিলার যোগ্য হাজবেন্ডের মতো হাজবেন্ড হয়ে ফিরতে পারে, তখন যেন ওদেরকে আমি 4 হাত এক করে দিতে পারি। কিন্তু তোমার ছেলে কি করলো? আমেরিকাতে গিয়ে কোনো খোঁজ খবরই দিল না আমাদের, হারিয়ে গেল নিজের মতো করে। বাবা, এমন করে বলবেন না। আমার বিশ্বাস রাজু হয়তো কোনো বিপদে পড়েছে, নয়তো কোনো কারণ আছে। রাজু এভাবে লুকিয়ে থাকার ছেলে নয়, সেটা আপনারা খুব ভালো করে জানেন আমার থেকে। রাজু আপনাদের কাছে ছোটবেলা থেকে বড় হয়েছে বাবা, আর আমি মাত্র কয়েক বছর ধরে দেখছি রাজুকে। রাজু এমন করার ছেলে নয় বাবা। ওদের কথা বলার মাঝখানে বাড়ির গেট খোলার শব্দ হয়, কিন্তু তারা তেমন একটা গুরুত্ব দেয় না। গেটের মধ্যে দারোয়ান আছে, হয়তো চেনা পরিচিত কেউ এসেছে, সেজন্য গেট খুলে দিয়েছে। যখন বাইরে একের পর এক গাড়ির শব্দ শুনতে পেল, তখনই ওরা সবাই খাবার টেবিল ছেড়ে উঠে সেখান থেকে বাহিরের দরজায় গিয়ে দাঁড়ায়। সবাই যখন বাহিরের দরজার কাছে গিয়ে দাঁড়ায়, তখনই দেখতে পায় একে একে 3টা গাড়ি, সামনেরটা এবং পেছনের 2টা সেনাবাহিনীদের গাড়ি, আর মাঝখানের গাড়িটা BMW। একে একে সেনাবাহিনীগুলো গাড়ি থেকে নেমে এসে BMW গাড়িটাকে ঘিরে ধরে। তারপর একটা লোক সামনে থেকে নেমে পেছনের গেটটা খোলার পর প্রথমে গাড়ি থেকে একটা পা নিচে আসে। সকলে মিলে দেখে পায়ের মধ্যে কালো শুজ। তারপর যখন পুরো বডিটা বের করলো, প্রথমে ভাইয়া এবং বাবার এবং ভাবির চিনতে একটু কষ্ট হয়েছিল, কিন্তু মা আর শিলার চিনতে একটু কষ্ট হয়নি শিখে। মা আর কোনো কিছু না বলে দৌড়ে ওকে জড়িয়ে ধরে কান্না করে বলতে লাগলো, তুই এতদিন কোথায় ছিলিস বাবা? তুই যাওয়ার পর থেকে আমাদেরকে ভুলে গিয়েছিস। এভাবে কেন আমাদেরকে কষ্ট দিচ্ছিস? তোর খোঁজ খবর না জানিয়ে তুই কোথায় ছিলিস এতদিন? রাজু তার মাকে আস্তে আস্তে ছাড়িয়ে তারপর বলে উঠল, মা, এখন কান্নাকাটি করার সময় না, কান্নাকাটি বন্ধ করো। আমি সারা জীবনের জন্য আজকে থেকে তোমার খুলে আবার ফিরে আসলাম। এখন তো তোমার খুশি হওয়ার কথা, বাবা চাইলেও আর আমাকে দূরে ফেরাতে পারবে না। আমি আর তোকে কোথাও যেতে দেব না, আমার কাছ থেকে একদম দূরেও যেতে দেব না তোকে। ওই যে দেখ, ওই মেয়েটা 6 বছর ধরে তোর অপেক্ষা করতেছে। তার বাবা এসেছে, কতবার বলেছে যেন এখান থেকে চলে যায়। ভালো ভালো বিয়ের সম্বন্ধ এসেছে তার জন্য, কিন্তু ওই মেয়েটা তোর কোনো খোঁজ নেই। তারপরও তোর আশাতে পড়েছিল শুধু এই বাড়িতে। ওর বিশ্বাস ছিল তুই একদিন না একদিন এই বাড়িতেই আসবি। প্রথমে রাজু শিলাকে দেখেছিল, কিন্তু এখানে এত মানুষ থাকার কারণে ও তেমন একটা গুরুত্ব দেয়নি। তারপর মাকে ছুটিয়ে একে একে প্রত্যেকের সাথে কথা বলে বাবা ভাইয়ের সাথে কোলাকুলি করে। ভাবির কাছে গিয়ে রাজুকে কোলে নিয়ে জিজ্ঞেস করলো, কেমন আছো ভাবি? সকালে আমার সাথে কথা বলতেছো, তুমি কি আমার সাথে কথা বলবে না? রেগে থাকবে? এখনো চুপ করে আছো আমার উপর? আমি এতটাই বড় ভুল করেছি তোমার সাথে? তুই কে? তোকে তো আমি চিনি না। আমি চিনি না তোকে। আমার ভাই রাজুকে তো এমন ছিল না। সে কোথায় যাওয়ার আগে আমার কাছ থেকে পারমিশন নিয়ে যেত, বা কোথাও গেলে আমাকে গিয়ে সাথে সাথে সবকিছু জানাতো। কিন্তু তুই তো আমাকে কিছু জানিসনি, তাই না? আমি রেগে থাকলেও তোর কিচ্ছু না। ভাবি, তোমাকে সবকিছু পড়ে আমি খুলে বলবো। এখন যাই, তোমার বোনের রাগটা ভাঙিয়ে আসি। বলে যাও না, এতগুলো বছর দূরে থেকেও তোমাদের বাড়ির প্রত্যেকের খবর রেখেছি আমি, খুব নিখুঁতভাবে। আর বাবা সেগুলো টেরও পায়নি। আমি চাইলে বাড়ির প্রত্যেকের মানুষের সাথে যোগাযোগ করতে পারতাম, কিন্তু তোমাদের সাথে কথা বললে তখনই আমার শিলার সাথে কথা বলতে ইচ্ছে করতো। সেজন্য আমি তোমাদের সাথেও কথা বলিনি। আর শিলার সাথে চাইলেও আমি কথা বলতে পারতাম, বাবা ধরতে পারতো না। আমি বাবার শর্তটা মেনেছি, অমান্য করিনি বাবার শর্তটা। হ্যাঁ বাবা, তুই আমার শর্তটা মেনেছিস। এখন আমি তোদের বিয়েটা খুব ধুমধাম করে দিব, তুই চিন্তা করিস না এইসব নিয়ে। 2-3 মাসের মধ্যে আমি তোদের বিয়েটা দিয়ে দিব। 2-3 মাস আমার কাছে 2-3 হাজার বছরের মতো বাবা, বুঝেছো? আমি কাজী সাহেবকে খবর দিয়েছি, কাজী সাহেব আসতেছে। আসলে আমরা বিয়ে করে নেব, এবং সেটা আজকেই করব। তুমি শুধু এদিকের কিছু আয়োজন করো, আমার কাজিনদের সবাইকে বলো চলে আসতে। আর তোমার যত আত্মীয় স্বজন আছে সকলকে দাওয়াত করে দাও। ওদের থাকার জায়গা নিয়ে চিন্তা করতে হবে না। আমাদের বাড়িতে অনায়াসে 100 জন মানুষ থাকতে পারবে।
আর বাকিদের ব্যবস্থা আমি বাইরে করে দেব। এত তাড়াতাড়ি করার কি দরকার রাজু? এসেছিস কিছুদিন রেস্ট কর, তারপর না হয় আস্তে আস্তে সব কিছু করা যাবে। ভাই বিশ্বাস করে আমি যদি পারতাম তাহলে বিমান থেকে নেমে আগে এয়ারপোর্টে শিলাকে বিয়ে করতাম, কিন্তু সেটা তো পসিবল হয়নি। সেজন্য আমি আজকে দিনের ভিতরে চেয়েছি। আর তোদের যদি কষ্ট হয় এসব কিছু ম্যানেজ করতে, তাহলে বলে দে, আমি সব কিছু করে নিতে পারবো। আরে কষ্ট হবে কেন? তুই এইসব কি বলতেছিস? আমি তো কথাটা এমনিতেই বলেছিলাম। তুই যেভাবে বলছিস সেভাবেই হবে, তুই চিন্তা করিস না। আচ্ছা ঠিক আছে, তাহলে তোমরা এখানে থাকো, আমি যাচ্ছি আমার রুমে। গিয়ে দেখি মহারানীর রাগ ভাঙাতে আমার কতটুকু কষ্ট হয়। দেখ আগে গিয়ে ওর অভিমান ভাঙাতে পারিস কিনা। 6 বছর ধরে জমে আছে তোর ওপর পুরো অভিমান, আর সেটা তুই একদিনে ভাঙিয়ে দিবি? কখনোই পারবি না। আমি ওকে খুব ভালো করে চিনি, আমার জানি। তুমি দেখে নিও, আজকে দিনের ভিতরে যদি তোমার বোনের অভিমান আমি ভাঙতে না পেরেছি, তাহলে আমি নিজেও রাজু না। কথাটা মাথায় রেখো। আর আমি এখন যাচ্ছি, তুমি টাইম স্টার্ট করো, সময় একদিন। এটা বলে রাজু আর এখানে না দাঁড়িয়ে সোজা চলে যায় রাজুর রুমে। রাজু আমেরিকা থাকার সময় বাড়ির প্রত্যেকেরই খবরাখবর রেখেছে। শিলা ওদের বাড়িতে রাজুর রুমে থেকেছে, সেটাও রাজু জানত। রাজু তার রুমের মধ্যে গিয়ে দরজাটা লাগিয়ে দেয়। তারপর দেখতে পায় রুমের বেলকনিতে গিয়ে দাঁড়িয়ে কাঁদছে শিলা। রাজু এক পা করে বেলকনির দিকে এগিয়ে গিয়ে কোনো কথা না বলে শিলাকে পেছন থেকে জড়িয়ে ধরে। রাজু জড়িয়ে ধরার পর শিলা ছোটার চেষ্টা করে, কিন্তু রাজুর শক্তির সাথে পেরে ওঠে না। ব্লাড ফ্লাওয়ার এমন করে না, চুপ করে দাঁড়িয়ে থাকো। আমাকে কিছু কথা এক্সপ্লেন করতে দাও, তারপর তুমি যত রাগ দেখাবে, অভিমান দেখাবে, সব কিছু আমি মাথা পেতে নেব। প্লিজ ব্লাড ফ্লাওয়ার, শোনো আমার কথাটা। রাজুর কথাটা শুনে শিলা অনেকটা শান্ত হয়ে দাঁড়িয়ে থাকে। তারপর রাজু শিলাকে আরও নিজের সাথে চেপে ধরে বলে উঠল, ওই সময় তুমি আমার মাত্র 1.5 মাসের আসক্তি ছিলে, ভালোবাসা ছিলে ব্লাড ফ্লাওয়ার। বিশ্বাস করে আমি চাইলেও তোমাকে ছাড়তে পারতাম না ওই সময়। সেজন্য বাবা আমাকে যা বলেছে আমি সব কিছু মেনে নিয়েছিলাম ওই দিন। বাবা বলেছিল ওই দিন যেন আমি তোমার সাথে কোনো রকম যোগাযোগ না করি। যদি তোমার সাথে কোনো রকম যোগাযোগ করার চেষ্টা করি, তাহলে বাবা নিজে দাঁড়িয়ে থেকে তোমার বিয়ে দিয়ে দিবে অন্য জায়গায়। বাবা একবার যা বলে সেটা করে ছাড়ে। তখন তো আর আমি আমেরিকা বসে থেকে কিছু করতে পারতাম না, তাই না? এই শর্তটা মেনে নেওয়ার পর থেকে আমি আর তোমার সাথে যোগাযোগ করার চেষ্টা করিনি। শুধুমাত্র তোমার সাথে যোগাযোগ করতে পারিনি, সেজন্য আমি আমার ফ্যামিলির সাথে যোগাযোগ বন্ধ করেছিলাম। কারণ কি জানো, আমি সবসময় তোমাদের খবর রাখতাম, বিশেষ করে তুমি যেদিন থেকে এখানে থাকা শুরু করলে ওই দিনের পর থেকে আর আমি কোনোদিন বাড়িতে ফোন করিনি। কারণ ওদের সাথে কথা বললে তোমার সাথে কথা বলতে ইচ্ছে করবে, তখন আমি না পেরে থাকতে পারবো না। আর যদি আমি এটা করি তাহলে বাবা যা বলেছে সেটাই করে ছাড়বে। সেই বয়ে আমি সেই দিনের পর থেকে আর কল করিনি। এই 6 বছরে আমি আমেরিকা যাওয়ার পর শুধু একদিন ওদেরকে ফোন করে বলেছিলাম যে আমি আমেরিকাতে চলে এসেছি। আমেরিকাতে যাওয়ার পর এটাই ছিল ওদের সাথে ফার্স্ট কথা এবং এটাই ছিল লাস্ট কথা। তারপর থেকে আর কোনোদিনও ওদের সাথে কথা হয়নি একটুও। রাজুর কথা শোনার পর শিলা এবার ওর দিকে ফিরে ঘুরে কান্না করতে করতে রাজুকে জড়িয়ে ধরে। কেন আমাকে ভালোবেসে এত কষ্ট পেলেন? আমার মধ্যে তো তেমন আহামরি কিছু ছিল না, তাই না? চাইলে আমাকে ছেড়ে দিয়ে এইখানে ফ্যামিলির সাথে থাকতে পারতেন। তাহলে কেন গিয়েছিলেন পরিবার থেকে এত দূরে, শুধুমাত্র আমাকে পাওয়ার জন্য? ব্লাড ফ্লাওয়ার, তুমি জানো আমি পৃথিবীর সবচেয়ে ভাগ্যবান পুরুষ, কারণ তুমি আমার বউ হতে যাচ্ছ। যে মেয়েটা আমার জন্য অপেক্ষা করছিল আমি আসবো কিনা সেটার কোনো সিওরিটি ছিল না, যে মেয়েটা আমার জন্য দিনের পর দিন, মাসের পর মাস, বছরের পর বছর অপেক্ষা করেছে, তাকে আমি কি করে আমার থেকে দূরে ঠেলে দিই বলো ব্লাড ফ্লাওয়ার? এটা তো আমি আগেও পারতাম না, আর এখন আর আমার দ্বারা সম্ভব না। যতদিন বেঁচে আছি ততদিন তোমাকে নিয়ে বাঁচবো। ইটস মাই প্রমিস ব্লাড ফ্লাওয়ার। রাজুর কথাগুলো শুনে এবার আরও বেশি শক্ত করে জড়িয়ে ধরল শিলা। তারপর শিলাকে বেলকনি থেকে কোলে তুলে নিয়ে বিছানার মধ্যে শুয়ে দেয় রাজু। তারপর শিলার উপরে শুয়ে পড়ল। শিলা কিছু বলতে যাবে, তার আগেই রাজু বলে উঠল, কথা বলবে না ব্লাড ফ্লাওয়ার? এত দূর থেকে জার্নি করে এসে শুধুমাত্র তোমার বুকে মাথা রেখে ঘুমা বলে এত পরিশ্রম করেছি, এতটা কষ্ট করে দূরে থেকেছি তোমার থেকে, ফ্যামিলি থেকে, সবার থেকে। আর একটা কথাও বলবে না তুমি এখন? একটু পর কাজে আসবে, তারপর আমাদের বিয়েটা হবে। ততক্ষণ একটু তোমার কোলে শান্তিতে ঘুমাতে দাও আমায়। রাজুর কথা শুনে শিলা একটু চমকে উঠে বলল, আপনি তো কিছুক্ষণ আগে এই মাত্র আসলেন, তাহলে এত তাড়াতাড়ি কিসের বিয়ে করার? এই একটা কথা নিচেও বলেছে বাইয়া আর আমার বাবা।
ওরা তো বলতেছে 2-3 মাস পর বিয়ে করার জন্য, কিন্তু আমি তো জীবনেও পারবো না তোমার থেকে 2-3 মাস নিজেকে দূরে সরিয়ে রাখতে, তাও এত কাছে দেখে। বাবা, ভাইয়া, ওরা তো ঠিকই বলেছে, তাই না? এতদিন পর বাড়িতে এসেছেন, এখন কিছুদিন রেস্ট করুন, ঘোরাঘুরি করুন, তারপর না হয় বিয়ে নিয়ে চিন্তা করা যাবে। রাজু এবার শিলার গলায় মুখ ডুবিয়ে জোরে একটা কামড় দেয়। শিলা শব্দ করে আহ করে উঠল। ব্ল্যাক ফ্লাওয়ার, হ্যাঁ, আমি যদি পারতাম তাহলে বাংলাদেশি এয়ারপোর্টে ল্যান্ড করার সাথে সাথেই তোমাকে বিয়ে করে তারপর বাড়িতে আসতাম, কিন্তু তা তো সম্ভব ছিল না। সেজন্য আমাকে এখানে আজকে এই মুহূর্তে বিয়ে করতে হবে, নয়তো আমি অক্সিজেনের অভাবে মারা যাব। এসব আবোল তাবোল কথা বলা এখন বন্ধ করুন। আপনি আমেরিকা থেকে এসব আবোল তাবোল বলা শিখেছেন, তাই না? আপনি না ঘুমাতে চেয়েছিলেন, এখন চুপচাপ কথা না বলে ঘুমিয়ে পড়ুন। পরেরটা পরে দেখা যাবে, কি হয় না হয়। পরেরটা পরে নয়, কিছুক্ষণ পর দেখবে ভাবে এসে আমাদেরকে ঘর থেকে ডেকে বের করবে। কাজে আসার পর ততক্ষণ একটু সময় ঘুমিয়ে নেই, তুমিও ঘুমিয়ে নাও। রাত 12টা, 1টা, 2টা, 3টা পর্যন্ত খান না করলে কি করে ঘুমাবে? রাজুর কথা শুনে অনেকটা চমকে উঠে তারপর বলে উঠল। আপনি কি করে জানলেন এসব কথা? আমি 3টা পর্যন্ত কান্না করি আপনার জন্য। আপনি কি এ ঘরে ক্যামেরা লাগিয়েছেন নাকি? আমি তো বলেছি তোমাদের সব খবর আমার কাছে ছিল। পকেটে টাকা থাকলে কোনো কিছুরই অভাব হয় না, সেই জন্য তোমাদের খবর রাখতেও আমার একটু বিন্দু পরিমাণে কষ্ট হয়নি। শুধুমাত্র তার বিনিময়ে ওরা কিছু টাকা পয়সা নিয়েছে আর আমি তোমাদের খবর পেয়েছি। রাজুর কথার পরিবর্তে শিলা আর কোনো কিছু বলতে পারে না। তারপর দুজন দুজনকে জড়িয়ে ধরে ঘুমিয়ে পড়ে। রাজুর একটা হাত শিলার জামার ভেতর এবং অন্য একটা হাত শিলাকে জড়িয়ে ধরে রেখেছে, আর শিলা 2 হাতে রাজুকে জড়িয়ে ধরে ঘুমিয়ে আছে। বিকেল 5টার সময় ওদের রুমের বাইরে দরজার মধ্যে এসে দাঁড়িয়ে ভাবি ডাকতে থাকে। কিরে, তোরা এতক্ষণ রুমের মধ্যে কি করতেছিলি? 6 ঘন্টা হতেছিল তোর রুমের মধ্যে গিয়ে দরজা লাগাইছিস, এখনো বের হচ্ছিস না কেন? নিচে বাবা তোদের জন্য অপেক্ষা করতেছে, তাড়াতাড়ি চলে আয়। কই, তোদের ডাকতেছি, তাড়াতাড়ি আয়। ভাবির গলার শব্দ শুনে রাজু আস্তে আস্তে ঘুম থেকে উঠে গিয়ে দরজা খুলে ভাবিকে দেখে বলে উঠল। কি হয়েছে ভাবি, এভাবে চেঁচামেচি করতেছো কেন? একটু ঘুমিয়েছিলাম, তোমার জন্য শান্তিতে ঘুমটাও হলো না। কিছুক্ষণ হলো শুধু ঘুমিয়েছিলাম, তুমি এসে এত স্বাদের ঘুমটা নষ্ট করে দিলে। উকি দিয়ে দেখলো গেটের মধ্যে শিলা এখনও পড়ে ঘুমাচ্ছে। তারপর ভাবি রাজুর দিকে তাকিয়ে জিজ্ঞেস করলো, তোরা কি এতক্ষণে বিছানার মধ্যে শুয়ে ঘুমিয়েছিলি নাকি? তুই নিজেও তো ঘুম থেকে উঠে এসেছিস, তুই কোথায় ঘুমিয়েছিস? তোমার কি মনে হয় এত সুন্দর বিছানা থাকতে আমি নিচে ঘুমাবো? তুমিও না ভাবি বুখার মতো প্রশ্ন করো। এখন কি বলো, কি হয়েছে? এত ডাকাডাকি করতেছো কেন? বিয়ে হয়নি, তারপর তোরা এক বেডের মধ্যে কি করে থাকলি? নিচে বাবা ডাকতেছে তোদেরকে, তাড়াতাড়ি ফ্রেশ হয়ে নিচে আয়, নয়তো বাবা চলে আসবে। আর তোরা 2টা এতক্ষণ যে ঘুমাইছিলি সেটা বলিস না। ভাবি আমি কি আর এখন আগের মতো ওদেরকে ভয় পাই? আমি আমার জিনিস বুঝে নিয়েছি, এখন আমার যা ইচ্ছা তাই করব, ওদেরকে পুরো করি না আমি। তুমি যাও নিচে গিয়ে বলো ওর আসতেছে। আমি তোমার বোনকে ঘুম থেকে তুলে রেডি করে নিয়ে আসছি নিচে। আর কাজী সাহেব এসেছে? হ্যাঁ, তুই তো মহাপুরুষ, সেজন্য তুই কাউকে ভয় পাস না। কাজী আরো অনেকক্ষণ আগে এসে উপস্থিত হয়েছে। উনি মনে হয় বাবার পরিচিত, সেজন্য বাবার সাথে বসে তখন গল্প করতেছিল। সেজন্য এখন বাবা আমাকে পাঠিয়েছে না, ও তোকে ডেকে দিই। দেরি করিস না আর কিন্তু, হ্যাঁ, আবার রেগে যাবে। আচ্ছা ঠিক আছে, যাও, লেট করবো না, তুমি যাও, আমরা আসতেছি। ভাবি আর কোনো কিছু না বলে সেখান থেকে চলে যায় নিচে। নিচে গিয়ে বাবাকে বলল, বাবা, রাজু যার শিলা আসতেছে, আমি ওদেরকে বলে এসেছি যেন রাজু চলে আসে, ওরা বলছে এসে যাবে। রাজু 4-5 ঘন্টা আগে গিয়েছে, এখন ওই রুমের মধ্যে কি করতেছে এতক্ষণ লাগে ওর? ওরা কি করতেছিল এতক্ষণ? ভাবি বাবার কথা শুনে এবার অনেকটা চিন্তায় পড়ে যায়, কি বলবে ভেবে না পেয়ে। কিছুক্ষণ চুপ করে থেকে আবার বলে ওঠে, আসলে বাবা, ওরা গল্প করছিল 6 বছর কিভাবে কাটিয়েছে সেইটাই বলছিল। আমি দেখে আসলাম তেমনই, সেজন্য আর কিছু বলিনি। আমি তাড়াতাড়ি যেন নিচে চলে আসে এটাই বলে চলে এসেছি। তা তো একটু গল্প করবে, কারণ 6 বছর পর ওদের আবার সামনাসামনি এত কাছ থেকে দেখা হয়েছে। আচ্ছা ঠিক আছে, ওরা আসুক, রাজুর সাথে কথা বলতে হবে অনেক কিছু। এই 6 বছরে কোথায় ছিল, কি করেছে, আর এত টাকা পয়সা কোথা থেকে আসলো? সেটা না হয় জিজ্ঞেস করা যাবে, কিন্তু তোমার ভাইকে আসতে বলো তাড়াতাড়ি। বাবার কথা বলার মাঝখানে রাজু শিলার হাত ধরে উপর থেকে নিচে নামে আস্তে আস্তে। আমাকে আগে আমার কাজটা করতে দাও, তারপর তোমাদের প্রত্যেকের সকলের প্রশ্নের জবাব দিব। যত প্রশ্ন আছে সব প্রশ্নের জবাব দিব, কিন্তু আগে আমাকে আমার কাজটা করতে দাও। এইখানে আবার তোর কাজ কোনটা? তোর কাজ বলতে কি বুঝিয়েছিস তুই? আমি তো এখন আমার সামনে শুধু একটা কাজ দেখতে পাচ্ছি, বিয়ে করা।
আমাকে সুন্দর করে বিয়েটা সেরে ফেলতে দাও, তারপর তোমাদের যা প্রশ্ন আছে সব প্রশ্নের উত্তর দেব। রাজু, তোর জন্য টেবিলে খাবার রেডি করেছি, আগে খেয়ে নে, তারপর ওইদিকে যাওয়া যাবে। এসব নিয়ে এত তাড়াহুড়োর কী ছিল রাজু? আজকে তো মাত্র এসেছো, বিয়েটা তো কয়েকদিন পর করলেও পারতে। শিলা তো তোমার কাছে আছে, আর কোথাও চলে যাচ্ছে না। বউকে নিয়ে রিস্ক নেওয়া আমার পক্ষে সম্ভব না, সেজন্য আগে থেকে ওর নামটা আমার নামে করে নিচ্ছি, যেন কেউ কিছু বলার আগে দ্বিতীয়বার চিন্তা করে যে এটা রাজুর ওয়াইফ। আর কথা না বলে এখানে এসে বস তোরা দুজন। কাজী সাহেব, আপনি বিয়ে পড়ানো শুরু করেন। কাজী সাহেব আর কোনো কথা না বলে রাজুর বাবার কথায় বিয়ে করানো শুরু করে। তারপর ওদের বিয়ে যখন সম্পূর্ণ হয়, তখন শিলার মা আর শিলার বোন ওরা দুজন মিলে শিলাকে এখান থেকে উঠিয়ে নিয়ে যায়। সাথে ছিল রাজুর বাবা, ভাই, তারা সবাই। কিরে রাজু, তুই যা চেয়েছিলি সব কিছু তো হয়েছে, এখন আশা করি তোর আর সমস্যা হবে না সব কিছু খুলে বলতে। হ্যাঁ, তোমাদের কি জানার আছে বলো? যদি আমার জানা থাকে তাহলে অবশ্যই তোমাদের উত্তর দিতে পারবো, আর যদি আমি না জানি তাহলে কি করে তোমাদের প্রশ্ন উত্তর দেব? আমরা যে প্রশ্নগুলো করব সেটা তুই খুব ভালো করেই জানিস, এবং তুই ছাড়া সেই উত্তরগুলো কেউ দিতে পারবে না আমি মনে করি, সেই জন্যই তোকে জিজ্ঞেস করছি। আচ্ছা ঠিক আছে, তোমরা কি জিজ্ঞেস করবে করো, আমার যদি জানা থাকে তাহলে অবশ্যই আমি উত্তর দেব তোমাদের প্রশ্নের। রাজুর কথা শুনে রাজুর ভাই রাজুর বাবার দিকে তাকায়। তারপর রাজুর ভাইয়া বাবাকে বলে উঠল, বাবা, সব কিছু তুমি ওকে জিজ্ঞেস করো, আমি কিছু জিজ্ঞেস করব না ওকে। তুমি থাকতে আমি কোনো কিছুই বলবো না। তুই জিজ্ঞেস কর, আমি এইখানে সমস্যা নেই। ভাইয়া কিছু বলতে যাবে তার আগেই বাবা ওকে থামিয়ে দিয়ে বলল, বেশি কথা না বলে যেটা বলছি সেটা কর। আমি যা যা প্রশ্ন করার ছিল সব কিছু তুই জিজ্ঞেস কর ওকে। তোর ভাই আশা করি তোর কাছ থেকে কোনো কিছু লুকোবে না। রাজু তার বাবার কথা শুনে বলে উঠল, বাবা, তোমার কাছে কি এমন কথা যেটা লুকাবো, ভাইয়ের কাছে লুকাতে পারবো না? রাজুর কথার পরিবর্তে রাজুর বাবা কোনো আনসার দেয় না। তখন রাজুর ভাই রাজুকে বলে উঠল, তুই এতদিন কোথায় ছিলে? তুই আমেরিকা যাওয়ার পর যখন আমাদের সাথে যোগাযোগ করিসনি, তখন অনেকবার তোকে ফোন করা হয়েছে এবং যোগাযোগ করার চেষ্টা করা হয়েছে তোর সাথে, কিন্তু তুই কোনোভাবেই আমাদের ফোন ধরিসনি এবং আমাদের সাথে যোগাযোগ রাখিসনি কেন? আমি তোমাদের সাথে সপ্তাহে একবার হলেও যোগাযোগ রাখতাম, ফোন করে কথা বলতাম, কিন্তু আমি যাওয়ার 3 দিন পর যখন জানতে পারলাম যে শিলা আমাদের বাড়িতে আমার রুমে রয়েছে, তখন আর বাড়িতে ফোন করার মতো সাহস হয়ে ওঠেনি আমার। কারণ তোমাদের সাথে কথা বললে শিলার সাথে কথা বলার মতো ইচ্ছে আমার হতো 1000 বার, লক্ষ কোটি বার। তখন হয়তো আমি ওই ইচ্ছেটা দমিয়ে রাখতে পারতাম না, সে বই আমি বাড়িতে ফোন করিনি। হ্যাঁ, যদি আমি তোমাদের খোঁজ খবরের মধ্যে থাকতাম তাহলে হতো যে কোনোভাবে তোমরা আমাকে কন্ট্যাক্ট করতে। তখন আবার এটাই ঘুরে ফিরে এসে দাঁড়ায়, তোমাদের কাছ থেকে দূরে যাওয়াটা এটাই একমাত্র কারণ ছিল, তাছাড়া আর কোনো কারণ ছিল না। রাজুর কথা শুনে রাজুর ভাইয়া এবং বাবা কোনো কিছু বলে না। ওরা বুঝতে পারে রাজুর কথা। সেটা না হয় বুঝলাম তোর কথা, কিন্তু তুই এতদিন কোথায় ছিলি? তুই তোর বাবার সাথে কিংবা আমার সাথে, তোর ভাবির সাথে, যে কোনো একজনের সাথে যোগাযোগ করতে পারতি, তাই না? সেটা করিসনি কেন? আমাদেরকে এইভাবে টেনশনে রেখেছিলি কেন? আমি যদি তোমাদের সাথে যোগাযোগ রাখতাম তাহলে ঘুরে ফিরে এসে একই বিষয় দাঁড়ায়। যেহেতু আমি বাড়িতে কথা বলতে চাইনি, যে কারণেই হোক, কারণটা তোমাদেরকে জানানো হয়েছে। তোমরাও বাইরের একজন ফ্যামিলি, একজন সদস্য, তাই আমি তোমাদেরকে বাইরের কেউ মনে করিনি। রাজুর কথা শুনে এবার তারা 3 জন চুপ করে থাকে। ওরা যখন চুপ করে থাকে ঠিক তখনই শিলার বাবা বলে উঠল, বাবা, আমি একটা কথা জিজ্ঞেস করব, যদি তুমি কোনো কিছু মনে না করো। বাবা, আপনি এইভাবে কথা বলতেছেন কেন আমার সাথে? আপনার যেটা জিজ্ঞেস করে আপনি সেটা সম্পূর্ণভাবে জিজ্ঞেস করে ফেলেন। আপনার এখানে অনুমতি নেওয়ার কোনো দরকার নেই। আমি তো আপনার ছেলের মতো, তাই না? ছেলের কাছে কোনো কিছু জিজ্ঞেস করলে অবশ্যই তার কাছে আগে অনুমতি চাইতে নেই। পরের বার থেকে আমাকে কোনো কিছু জিজ্ঞেস করার হলে আমার কাছে কখনো অনুমতি চাইবেন না, অধিকার খাটিয়ে বলে ফেলবেন যেটা বলার ইচ্ছে হয়। হ্যাঁ বাবা, বুঝতে পেরেছি, পরিবারের থেকে মনে থাকবে। কিন্তু তুমি এই 6 বছরে এত টাকার মালিক কি করে হলে? যেখানে 6 বছরের মানুষ 20 লক্ষ 30 লক্ষ টাকা ইনকাম করতে পারে নাই, সেইখানে তুমি মিলিয়ন মিলিয়ন ডলার কিভাবে ইনকাম করলে? শিলার বাবার কথা শুনে রাজু তার বাবার দিকে তাকায়। রাজুর বাবা এবং ভাইয়া তারা দুজনেও রাজুর দিকে তাকিয়ে থাকে। এটা দেখে রাজু বুঝতে পারলো যে ওরাও এই কথাটার উত্তর জানতে চায়। আমি ওইখানে যাওয়ার পর তোমাদের সাথে সব কন্ট্যাক্ট বিচ্ছিন্ন করে নিয়েছিলাম। তারপর আমার এক বন্ধু আমার লাইফে এসে রিয়েল এস্টেট বিজনেসের কথা বললো আমাকে।
তারপর ও আমাকে কিছু টাকা ধার দেয় এবং আমি আমার কিছু জমানো টাকা ছিল সেগুলো দিয়ে এই বিজনেসটা শুরু করেছিলাম। সেখান থেকে আস্তে আস্তে তিলে তিলে আমার এই পজিশনে তৈরি হয়ে আসা। পড়াশোনা প্লাস এটা আমার যাত্রাটা এতটা সহজ ছিল না। আমার বন্ধু আমাকে অনেক সহযোগিতা করেছে। সে যদি না থাকতো হয়তো আমি আজ এই জায়গায় পৌঁছতে পারতাম না। রাজুর কথা শুনে রাজুর বাবা এবং ভাইয়া শিলার বাবা ওরা তিনজন রাজুর দিকে তাকায়। তারপর রাজুর বাবা বলে উঠলেন, তোর এত কিছু করার কি দরকার ছিল? বাড়িতে চলে আসতি, ওইখানের পড়াশোনাটা ভালো করে শেষ করে বাড়িতে চলে আসতি। তোর জন্য সব কিছুই ঠিকঠাক ছিল। তো বাড়িতে আমাদের ব্যবসা ছিল। এই কথাটা বাবা তুমি বলতেছো তাই না? এই কথাটা তোমার এখন মনে হচ্ছে, আগে কোথায় ছিল? তুমি চাইলেই তো তখনও আমাকে শিলার কাছ থেকে দূর করাতে না। আমার এত বড় পজিশনে দেখার ইচ্ছেটা শুধুমাত্র তোমার ছিল, আমার ছিল না। তুমি যেদিন আমাকে আমেরিকা পাঠিয়েছিলে সেই দিনই আমি বুঝতে পেরেছিলাম তুমি আমার কাছে কোনো কিছু আশা করো। আমি যেন একজন বড় বিজনেসম্যান হতে পারি সেই স্বপ্ন দেখো তুমি। একমাত্র তোমার সেই স্বপ্নটা পূরণ করার জন্য আমি অক্লান্ত পরিশ্রমটা করে গিয়েছি। এখন তুমি আবার বলছো দেশে চলে আসিনি কেন? তোমার বিজনেস ছিল। রাজুর কথা শুনে রাজুর বাবা এবং ভাইয়া ওরা দুজন চুপ করে থাকে। ওরা কি বলবে? রাজু এখানে বসে যে কথাগুলো বলেছে সে প্রত্যেকটা কথা সত্য, সেজন্য ওরা আর কোনো কিছু বলতে পারেনি। ওদেরকে চুপ করে বসে থাকতে দেখে রাজু বলে উঠল, অনেক রাত হয়েছে, তোমরা খাওয়া দাওয়া করবে না? আমার কিন্তু অনেক ঘুম পেয়েছে। রাজুর কথার মাঝখানে রাজুর মা উপর থেকে নিচে আসে। এতক্ষণ ওরা রাজুর রুমে ছিল, শিলাকে নিয়ে বসেছিল, ওখানে কথা বলা বলি করছিল ওরা। এখন শিলার সাথে বসে আছে ভাবি আর রাজুর যত কাজিন রয়েছে সকলে। আর নিচে এসে পড়েছে রাজুর মা এবং শিলার মা, ওরা দুজন। টেবিলের উপরে সব খাবার রেডি করা আছে, সকলে এসে বসে পড়ো। আমি খাবার বেড়ে দিচ্ছি, আপা আপনিও বসে পড়েন। না ভাবি, ওনাদেরকে আগে খাওয়াই, তারপর না হয় আমরা খাবো। এখন আসুন আপনাকে আমি কাজের মধ্যে হেল্প করি। না না আপা, আপনাকে কোনো কিছুই করতে হবে না, আপনি আমাদের বাড়ির মেহমান। আপনাকে কি করে আমি এসব কিছু ধরতে দেই? আপনি গিয়ে ওইখানে টেবিলেই বসুন, আমি সব কিছু করে আসতেছি। সময় লাগবে না বেশিক্ষণ আমার। কাজের মেয়েটা ছুটি নিয়ে বাড়িতে গিয়েছে, সেজন্য আরও ঝামেলা, নয়তো আমাকেও এত কিছু করা লাগতো না, বুঝেছেন? এইসব কোনো কিছুই না আপা, বাড়িতেও তো আমরা কাজ করি তাই না? যার যার বাড়িতে সকলে কাজ করি, তাহলে এইখানে কাজ করতে সমস্যা কি? আপনাকে যদি কোনো কাজের মধ্যে আমি অল্প একটু হেল্প করতে পারি তাহলে সেটা আমার কাছে অনেক ভালো লাগবে আপা। তাই আর কথা না বলে চলুন একসাথে সব কিছু গুছিয়ে দেই ওদেরকে খাওয়ার জন্য। ওদের কথার মাঝখানে টেবিলের মধ্যে এসে বসে পড়ে বাড়ির প্রত্যেকটা পুরুষ। তাদের মধ্যে রয়েছে রাজুর কাজিন। ভাইয়া তুমি তো বিয়েটা করে নিয়েছো, আমাদের উইকেটটা কবে পড়বে আল্লাহ ভালো জানে। চিন্তা করিস না, খুব শীঘ্রই তোদেরও উইকেটটা আমি ফেলে দেব। আমি যেহেতু বিয়ে করে নিয়েছি তোদের আর চিন্তা নেই, তোরাও বিয়ে করতে পারবি, সেটা 2 দিন পরে হোক বা 2 দিন আগে। এইভাবে খাবার টেবিলের মধ্যে বসে সবার সাথে অল্প কথাবার্তা বলে খাওয়া শেষ করে চলে যায় রাজু। যাওয়ার আগে ওখানে বসে থাকা প্রত্যেককে বলে গিয়েছে, আমার ঘুম পেয়েছে অনেক, আমাকে ঘুমাতে হবে। বুঝেছো তোমরা? থাকো আড্ডা দাও, আমি না হয়ে যাচ্ছি ঘুমাবো। রাজুর কথা শুনে শ্যামল আস্তে আস্তে বলল, ভাইয়া তুমি এখন কোন ঘুম ঘুমাবে এটা আমাদের খুব ভালো করেই জানা আছে। রাজু শ্যামলের কথাটা শুনতে পেয়েছে ঠিকই, কিন্তু কোনো উত্তর না দিয়ে এসে সোজা উপরে উঠে ওর রুমে চলে যায়। রুমে গিয়ে দরজাটা লাগিয়ে সোজা ফ্রেশ হতে চলে যায়। শিলাকে কিছুক্ষণ আগে এসে ভাবি খাইয়ে দিয়ে গেছে। এখন শিলাকে একটা শাড়ি পরিয়ে বসিয়ে রাখা হয়েছে এখানে। রাজু ফ্রেশ হয়ে এসেছে এখানে, আর না দাঁড়িয়ে সোজা বিছানার মধ্যে গিয়ে বসে হাত মুখ মোছে। অবশেষে আমার 1.5 মাসের আসক্তি যে সেটা আজকে আমার বউ হিসেবে রূপান্তর করলো তোমাকে। আমি সাকসেস জান, আমি তোমাকে নিজের করে নিতে পেরেছি। আমার এতটা ধৈর্য, অক্লান্ত পরিশ্রম সব কিছু হিসাব আমি পেয়ে গিয়েছি। এভাবে বললেন কেন? আমার খারাপ লাগে। সেই 1.5 মাসের কথা মনে হলে এখনও আমার বুকের মধ্যে কষ্ট হয়। ওই 1.5 মাস আপনি আমার সাথে ছিলেন, খুব ভালো করেছিলেন। সেই 1.5 মাস পর আপনি হারিয়ে গেলেন, আর ফিরে আসেননি সেই 6 বছরে। আবারও ঠিক 6 বছর পর আমাদের দেখা হলো। ভাগ্যে যা আছে তা তো হবেই, তাই না? আমি ভাগ্যে বিশ্বাস করি জান। আমার বিশ্বাস ছিল আমি তোমাকে পাবো, এবং সেই বিশ্বাস ধীরে ধীরে সত্যি হয়েছে। আজকে একেবারেই সত্যি হয়ে গিয়েছে।
এটা বলে রাজু শিলার কোলে মাথা দিয়ে শুয়ে পড়ে। রাজুকে এভাবে শুয়ে পড়তে দেখে শিলা বলে উঠল, এভাবে শুয়ে পড়েছেন কেন? ভালো হয়ে সোজা হয়ে শুন, তাহলে দেখবেন চোখে ঘুম চলে আসবে। এখানে শুলে ঘুম পাবে না। আজকে তো আমি ঘুমানোর জন্য আসিনি এখানে, 6 বছর ধরে শুধু ঘুমিয়ে আসছি। আর কত ঘুমাবো? আমার দ্বারা আর ঘুমানো সম্ভব না। আজকে অনেক কিছু করবো জান। শিলা রাজুর কথা শুনে বলে উঠল। কে কি করবেন? শিলার এমন তোতলানো দেখে রাজু বলে উঠল, তুমিও না বাসরঘরে মানুষ কি করে তুমি জানো না? আমিও সেটাই করবো অবশ্যই। আমি ঘুমাবো। আজকে কোনো ঘুম হবে না, তুমি ঘুমাবে না। এখন থেকে আর তোমার ঘুম হবে না রাতে জান। তোমার রাতের ঘুম সব আমি কেড়ে নেব। এটা বলে রাজু শিলার ঠোঁটের মধ্যে ঠোঁট ছোঁয়ায়। শিলার শরীরটা যেমন আস্তে আস্তে ঠান্ডা হয়ে আসছে, এমন মনে হচ্ছে শিলার কাছে জীবনের প্রথম কোনো পুরুষের কাছ থেকে এতটা গভীরভাবে ছোঁয়া পাচ্ছে ও। শরীর তো ঠান্ডা হওয়ারই কথা। প্রথমে শুধু রাজু রোমান্স করলেও পরবর্তীতে শিলার রেসপন্স করতে থাকে। আস্তে আস্তে শিলার শরীরের প্রত্যেকটি জামা খুলে নিচে ফেলে দেয় রাজু। শিলার চোখ দিয়ে যখন পানি পড়ছিল তখন রাজু বলে উঠল, জান আর একটু সহ্য করে নাও, আর একটু শুধু। এটা বলে আবার রাজু এলোপাথারি চুমু খেতে থাকে শিলার মুখের মধ্যে। অবশেষে যখন রাজু শিলাকে ছাড়লো তখন শিলাকে জড়িয়ে ধরে। তখন শিলা কান্না করে দেয়। জান কান্না করো না, আজকের প্রথমবার থেকে তো কষ্ট হয়েছে, পরের বার থেকে আর কষ্ট হবে না, বুঝেছো? চলো ফ্রেশ হয়ে আসি, তারপর ঘুমাবো। এটা বলে রাজু যখন শিলাকে কোলে করে নিয়ে ওয়াশরুমে যায়, ওয়াশরুমে গিয়ে ঝর্ণার নিচে শিলাকে দাঁড় করিয়ে জড়িয়ে ধরে সেখানে। যখনই ঝর্ণাটা ছাড়লো তখনই শিলা শক্ত করে জড়িয়ে ধরে রাজুকে। শিলার শরীরের মধ্যে মনে হচ্ছে কাঁটা বিদ্বেষে। তারপর সামার শেষ করে রুমে এসে শরীরে মুছে শিলাকে একটা টি শার্ট আর একটা প্লাজো পরিয়ে বিছানার মধ্যে শুয়ে দেয়। আর রাজু 2 কোয়ার্টার প্যান্ট পরে খালি শরীরে গিয়ে শুয়ে পড়ে। শিলাকে জড়িয়ে ধরে বলে, ঘুমিয়ে পড়ো যান, দেরি করো না আর। অনেক কষ্ট হয়েছে তাই না? আমি সরি জান, পরের বার থেকে আর এত কষ্ট হবে না। আজকে প্রথমবার, সেজন্য এতটা কষ্ট হয়েছে। সমস্যা নেই, ঠিক আছে, তুমিও ঘুমাও। এটা বলে শিলা নিজেও রাজুকে খুব শক্ত করে জড়িয়ে ধরে। তারপর রাজু আর কোনো কিছু না বলে শিলার কপালে চুমু খেয়ে ঘুমানোর চেষ্টা করে। তারপর ওদের মাঝখানে আর কোনো কথা হয় না, দুজন দুজনের মতো ঘুমিয়ে পড়ে, দুজনকে জড়িয়ে ধরে। সকালবেলা ভাবি এসে ডাক দেয়, কি রে রাজু শিলা, তোরা কি ঘুম থেকে উঠবি না নাকি? 10টা বাজতে চললো, এখনো তোরা ঘুম থেকে উঠতেছিস না? তোর জন্য বসে থেকে সকালের খাবার খেয়ে নিয়েছে, তাড়াতাড়ি নিচে আয়। কোথায় আমি ডাকতেছি, দরজা খুঁজিস না কেন? ভাবির কথা শুনে শিলার ঘুমটা আস্তে আস্তে ভেঙে যায়। তখন রাজুর দিকে তাকিয়ে দেখে রাজু নিশ্চিন্তে ঘুমাচ্ছে। সেজন্য রাজুকে আর না ডাক দিয়ে সে বিছানা থেকে আস্তে আস্তে হেঁটে যায়। শিলাকে যে কেউ দেখলে বলবে যে শিলা অসুস্থ। হ্যাঁ, শিলা অসুস্থ, কিন্তু এই অসুস্থ হওয়ার ধরনটা তো অন্যটা। তারপর আস্তে আস্তে গিয়ে দরজার কাছে দাঁড়িয়ে দরজা খোলার পর ভাবি বলে উঠল, তোদের কি এখনো সকাল হয়নি? তোদেরকে সে কখন থেকে ডাকছি, এখনো তোদের ওঠার সময় হয় না তাই না? ওদিকে নিচে তোদের জন্য অপেক্ষা করতে করতে কিছুক্ষণ আগে বাড়ির সবাই খাবার খেয়েছে, কিন্তু তোদের কোনো হুঁশ নেই। আপু, আস্তে কথা বলো, ও ঘুমাচ্ছে, ওর ঘুম ভেঙে যাবে। বাহ, আমার বোন দেখি স্বামীর প্রতি কতটা কেয়ার নেই। আচ্ছা, তুই কি অসুস্থ নাকি? ভেবে দাঁড়িয়ে আছিস, কথা বলতেছিস কেন? তোর মুখ দেখো মনে হচ্ছে তুই অসুস্থ। শিলা ভাবির কথায় কিছুটা লজ্জা পায়। তারপর নিচের দিকে তাকিয়ে আমতামতা করে বলল, আরে না আপু, তেমন কিছু না, বুঝেছো, এমনিতে আর কি। শিলার লজ্জা পাওয়া মুখ দেখে ভাবি হয়তো কিছুটা আন্দাজ করতে পারে। সেজন্য শিলাকে উদ্দেশ্য করে বলে উঠল, তোর শোন, গিয়ে শাওয়ার নিয়ে নে, শাওয়ার নিয়ে নিচে চলে আয়। আর রাজুকে ঘুম থেকে তুলে দে, বাবুকে নিচে যেতে বলছে। আচ্ছা ঠিক আছে, তুমি যাও, আমি ওনাকে নিয়ে আসতেছি এক্ষুনি। ভাবি আর কোনো কিছু না বলে সেখান থেকে চলে যায় নিচে। নিচে আসার পর শিলার মা বলে উঠল, ওদেরকে উঠিয়ে দিয়ে এসেছিস তো? হ্যাঁ, উঠিয়ে দিয়ে এসেছে ওদেরকে, বলেছিল রাত্রি ফ্রেশ হয়ে নিচে এসে খেয়ে নেয়। ওরা এখনো পড়ে পড়ে ঘুমাচ্ছে, দেখো গিয়ে। ওদেরকে যে এখন কেন রাখতে গেলে? দুটো ঘুমাচ্ছে, দুটোই ঘুমাতো। বাবা বলেছে রাজুর সাথে নাকি ইম্পর্টেন্ট কথা বলতে, সেজন্য গিয়ে ডেকে আসলাম। আর 10টা বাজে, ওরা এখনো সকালে খাবার খায়নি, এই জন্য বাবা বলেছিল ওদেরকে ডেকে আনতে, তুলে দিয়ে আসি। আচ্ছা ঠিক আছে, তাহলে ভালো করেছো। এখন ওদের খাবারটা টেবিলের মধ্যে রেখে দাও না মা। আচ্ছা ঠিক আছে, টেবিলের উপর কিছু খাবার রাখা আছে, আর আমি বাকিগুলো নিয়ে হাজির করব। ওদের কথা বলার মাঝখানে রাজু আর শিলা ওরা দুজনেই নিচে আসে।
শিলা এসে সোজা রান্নাঘরে চলে আসে ওদের মা আপুর কাছে। আর ওইদিকে রাজু চলে যায় ওর বাবা এবং কাজিনদের কাছে। ওখানে যাওয়ার পর ভাইয়া বলে উঠল, কিরে, তোদের ঘুম হয়েছে ভালো করে? আজকে এত বেলা করে উঠলি যে? কালকে তো এত তাড়াতাড়ি এখান থেকে চলে গিয়েছিলি ঘুমাবি বলে। আর রাতে ঘুমিয়েছিস কখন? তুমি আমার রুমের বাইরে বসে পাহারা দিতে, তাহলে বুঝতে পারতে আমি কখন ঘুমিয়েছি। আমাকে আর জিজ্ঞেস করতে হতো না। আমার ঠেকা পড়েছে তোদের রুমের বাইরে বসে পাহারা দিতে যাব আমি? এতটা বলো। এখন শোন, তোদেরকে তোর ভাবিকে দিয়ে ডেকে পাঠিয়ে আনার কারণ হচ্ছে বাবা তোর সাথে কথা বলবে। দেখ বাবা কি বলে। রাজু তার বাবার দিকে তাকিয়েও তার বাবাকে উদ্দেশ্য করে বলল, হ্যাঁ বাবা, বলো কি বলবে, আমি শুনতেছি তো। এটা নিয়ে এমন করার কি আছে? রাজুর বাবা রাজুর দিকে তাকিয়ে রাজুকে উদ্দেশ্য করে বলে উঠল, তুমি তো একেবারে বাংলাদেশে চলে এসেছো, তাই না? আর তো কখনো আমেরিকা যাওয়ার প্রশ্নই ওঠে না। সেজন্য আমি চাচ্ছিলাম আর কি আমার বিজনেসটা দেখাশোনা করার জন্য তোমরা। আমার তো বয়স হচ্ছে দিন দিন, আর কতদিন এরকম বিজনেস করে যাব? এখন তো সব কিছু তোমাদেরকে সামলাতে হবে। বাবা, আমেরিকা আমার সব সময় না গেলেও চলবে, কিন্তু আমাকে 2-3 মাসের জন্য একবার হলেও বছরে যেতে হবে। কারণ আমি যে ওইখানে বিজনেসটা দাঁড় করিয়ে এসেছি সেটার মধ্যে যদি কোনো গুরুত্ব না থাকে তাহলে সেটা অবশ্যই বেঁচতে যাবে। আর আমার মতো করে আমার অবশ্যই কর্মচারীরা কখনো সেটা দেখাশোনা করবে না। এখন কি তাহলে তুই চাচ্ছিস তোর ব্যবসা তুই নিজে দেখাশোনা করতে? হ্যাঁ, মনে করো বছরের মধ্যে 3-4 মাস আমাকে আমেরিকায় থাকতে হবে, আর যে বাকি সময়টা বাংলাদেশে থাকবো সেই সময়টা না হয় তোমাদের সাথে এখানে বিজনেসে দেবো। এটা নিয়ে আমার তেমন কোনো সমস্যা নেই। বাবা, রাতুলের কথাটাও তো মানতে হবে তাই না? ওর এত বড় বিজনেস, মাশাআল্লাহ, আমাদের থেকেও বড়, সেই জন্য ওকে আমেরিকা আসা যাওয়া করতেই হবে তাই না? এখন রাজু যে কথাটা বলেছে সেই কথাটা কি তোমার কাছে পছন্দ হয়েছে? ভাইয়ার কথা শুনে বাবা রাজুর দিকে তাকিয়ে বলে উঠল, তোমার ওই আমেরিকান বিজনেসটা কি বাংলাদেশে এস্টাবলিশ করা যায় না? দেখো, যদি বাংলাদেশের ওই ব্যবসাটা এস্টাবলিশ করা যায় তাহলে কিন্তু তোমার জন্য ভালো হবে এবং আমাদের জন্যও। আমি আমার মতামতটা তোমাকে জানিয়েছি। এখন তোমার কাছে কোনটা করলে ভালো হয় সেটা তুমি ভালো বোঝো। হ্যাঁ বাবা, পারা যায়, কিন্তু এখন না। আমি আরও এটা কিছু বছর পর করতে যাচ্ছি। এখন তুমি বাংলাদেশে আসলাম, আগে বুঝি এই কোম্পানির সাথে বাংলাদেশে কয়টা কোম্পানি আছে সব কিছু থেকে শুনে বুঝে তারপর আমাকে সামনে পা আগাতে হবে। সেই জন্য একটু সময় দরকার। আপাতত কয়েক বছরের ভিতরে সেটা আমেরিকার মাটিতে থাকবে। আচ্ছা ঠিক আছে, তাহলে তোমার যেটা ভালো মনে হয় তুমি সেটাই করো। বাবা, আমার ব্যবসার বাইরে যে সময়টুকু থাকবে আমি বাকিটা তোমাদের কাছে দেওয়ার চেষ্টা করব। আশা করি এতে আর তোমার কোনো অভিযোগ থাকবে না। এখানে আমার কোনো অভিযোগ নেই। এটাও তোমার ব্যবসা, ওটাও তোমার ব্যবসা। এখন দুটোর মধ্যে তোমায় সময় দিতে হবে কম বেশি করে। এখন সেই সময়টা তুমি কি করে বের করবে সেটা সম্পূর্ণ তোমার ব্যাপার, তোমার নিজের উপর ডিপেন্ড করে। বাবার কথা শুনে ওরা দুই ভাই মাথা ঝাঁকায়, মানে হ্যাঁ। ওদের কথার এক পর্যায়ে রাজু বলে উঠল, আচ্ছা ঠিক আছে বাবা, আমি তাহলে একটু বাইরে যাচ্ছি। অনেকের সাথে অনেক দিন ধরে দেখা হয় না, ওর সাথে একটু দেখা করতে হবে। ওকে বাড়িতে আসতে বল। বাইরে যাওয়ার কি দরকার? আজকে বাড়িতে এত এত মেহমান আসবে, তারপর তুমি বাইরে চলে যাচ্ছ। বাড়িতে মেহমান এসে তো তোমাকে খুঁজবে, তাই না? এতদিন পর বাড়িতে এসেছো, তারাও তো তোমার সাথে দেখা করতে চাইবে, কথা বলতে চাইবে। বেশি দেরি করবো না বাবা, শুধু যাব আর চলে আসব। আর মেহমানরা তো মনে করো দুপুরের পর আসবে। আমার সর্বোচ্চ 1 ঘন্টা থেকে 1.5 ঘন্টা লাগবে, তারপর চলে আসবো বাড়িতে। ততক্ষণে তুমি আর ভাইয়া মিলে সবকিছু ম্যানেজ করে নাও। বাবা, ওকে যেতে দাও। এতদিন পর যেহেতু এসেছে, বন্ধু বান্ধবদের সাথে একটু দেখা করে আসুক। আর তুই বেশি লেট করিস না কিন্তু, বাড়িতে আজকে মেহমান আসবে, সেটা তোর জানার কথা। তোকে আর শিলাকে দেখার জন্য আসছে সে সকলে, আমাদের আত্মীয় স্বজন যারা আছে সকলেই আসবে আজকে। বাহিরে প্যান্ডেল করার ব্যবস্থা করা হয়েছে, ওইখানে খাওয়ানো হবে দুপুরে সবাইকে। তাই দেরি না করে চলে আসিস আর অনেককে সাথে করে নিয়ে আসিস। আচ্ছা ঠিক আছে ভাইয়া, মনে থাকবে আমার। আর দেরি করব না, আমি চলে আসবো বাড়িতে। তাহলে এখন আমি যাচ্ছি, কেমন? তোমরা থাকো এখানে। এটা বলে যখনই রাজু উপরে তার রুমে যাবে, এখান থেকে ঘুরে আবার রান্নাঘরে যায়। রান্নাঘরে গিয়ে দেখে শিলা তার মা এবং আপার সাথে সব কাজে সাহায্য করছে। ছেলে একটু রুমে আসে তো, একটু দরকার আছে, কথা আছে।
রাজু এটা বলে সেখান থেকে যায় না। যখন দেখলো শিলা ওর কথা শুনেও শুনছে না, তখন আবারও রান্নাঘরের ভেতর এসে শিলার হাত ধরে বলে উঠল, তোমাকে ডাকতেছি, তোমার কান দিয়ে যাচ্ছে না? বলছি না রুমে আসতে, কথা আছে তোমার সাথে। শিলা কিছু বলতে যাবে, তার আগেই শিলার আগেই ভাবি বলে উঠল, এখানে যে বড় গুরুজন 3জন রয়েছে সেটা তুই দেখতে পাচ্ছিস? এবার আমাদের সামনে থেকে শিলাকে নিয়ে যাচ্ছিস? ভাবি তুমিও না, তোমরা আসলে কি হয়েছে? আমি কি ওকে কিডন্যাপ করে নিয়ে যাচ্ছি? হ্যাঁ, আর আমি কি ওর হাজব্যান্ড? আমি আমার বউকে আমার সাথে রুমে নিয়ে যেতে পারি। এখন তোমরা কি ভাববে না ভাববে সেটা সম্পূর্ণ তোমাদের ব্যাপার। নেগেটিভ কিছু ভাবলেও এটা তোমাদের ব্যাপার। দাঁড়িয়ে কথা বলিস না তুই। শিলাকে নিতে এসেছিলি, নিয়ে চলে যা রুমে। আর বোমা, তুমি চুপ করো। শিলাকে নিয়ে যেতে দাও। তুই শিলাকে নিয়ে যা। ধন্যবাদ মা, তুমি একমাত্র আমার কষ্টটাই বুঝেছো। তুমি না বুঝলে এই কষ্টটা আর কেউ বোঝে না। আর এটা তো আমার বউ হয়েও ঘষিটি বেগম, এটাকে রুমে নিয়ে সাইজ করবো। তারপর রাজু আর কোনো কথা না বলে শিলার হাত ধরে নিয়ে যায় ওর রুমে। উপরে যাওয়ার পর শিলা রাজুকে বলে উঠল, আচ্ছা, আপনার কি একটু লজ্জা নেই? ওইখানে কতগুলো মানুষ ছিল, বাবা, ভাই, আপু সকলে ছিল ওইখানে। তারপর এতগুলো মানুষের সামনে আমার হাত ধরে এভাবে নিয়ে আসলেন, একটু লজ্জা লাগেনি আপনার? এখানে লজ্জার কথা কোথা থেকে আসলো? আমি তো তোমাকে নিয়ে এসেছি শুধু ওইখানে, সবার সামনে তো আর কোনো কিছু করিনি। এখন কি আমি ওদের সামনে থেকে আমার বউকেও নিয়ে আসতে পারবো না? এটা আমার সাথে কেমন অবিচার করা হলো? তোমাদের এই বিচার আমি মানি না, বুঝছো? তোমাকে আর কি বলবো আমি, তোমাকে বলার মতো কোনো ভাষা নেই। আপুর সাথে এসব কি কথাবার্তা বলে এসেছো? গুরুজনদের সাথে মানুষ এইভাবে কথা বলে? এতদিন আমেরিকার মাটিতে থেকে থেকে এই নির্লজ্জ হয়ে এসেছো তুমি। হুম। জান, আমি প্রথম থেকে নির্লজ্জ, শুধু সেটা তুমি এতদিন বুঝতে পারোনি। আর এখন তুমি যেটা বুঝতে পারছো, আগে তোমার সাথে নির্লজ্জতার মতো ব্যবহার করিনি, কারণ আমাদের মাঝে এই সম্পর্কটা ছিল না। কিন্তু আমি এখন সেই সম্পর্ক তোমার সাথে সৃষ্টি করেছি, যে সম্পর্কে লজ্জা নামক কোনো বাধা নেই। রাজুর কথা শুনে শিলা নিজের কপালের মধ্যে হাত দিয়ে বসে পড়ল বিছানার উপর। তারপর রাজুকে উদ্দেশ্য করে বলে উঠল, আচ্ছা ঠিক আছে, বুঝতে পেরেছি। আপনি অনেক বুঝদার একজন ব্যক্তি। এখন রুমে এসেছেন কিসের জন্য সেটা বলুন। আর আমাকে এই অসময় রুমের মধ্যে কেন নিয়ে আসলেন? ওইখানে নিচে তো কাজ করতেছিলাম আমি, তাই না? জান, এখন রোমান্স করতে নিয়ে এসেছি তোমাকে এখানে। করবে না এখন আমার সাথে রোমান্স? আর তোমাকে কিছু বলতে হবে না, করতে হবে না, যা করার আমি নিজেই করছি। না না, এখন ওসব করতে যাবেন না বলে দিলাম। এখন আর গোসল করতে পারবো না। এমনিতে সকালে একবার গোসল করতে হয়েছে, এখন যদি আবার গোসল করি তাহলে বাড়ির প্রত্যেকে আমার উপর হাসবে, বিশেষ করে আপনার কাজিন যারা আছে তার উপর আপাও হাসবে। শিলার কথা শুনে রাজু হাসতে হাসতে বলে উঠল, ডোন্ট ওয়ারি জান, রাতের জন্য তুলে রাখলাম আমার এখনের রোমান্সটা। এই শাড়ির বোতামগুলো লাগিয়ে দাও। 6 বছর পর দেশে আসলাম, বন্ধুদের সাথে একটু দেখা করে আসি। ওরা তো পরবর্তীতে আবার কোচা দিয়ে বলবে, সেজন্য এখন আগে থেকেই ওদের সাথে দেখা করে আসি, ওরা জানলে অনেক খুশি হবে। রাজু শার্টটা পরে বোতামগুলো খুলে এনে শিলার সামনে দাঁড়িয়ে পড়ল। শিলা কোনো কিছু না বলে একটা একটা করে বোতামগুলো লাগিয়ে দেয়, আর রাজু তার 2 হাত দিয়ে শিলার কোমরের মধ্যে জড়িয়ে ধরে রাখে। কখন আসবে ওইখান থেকে? আজকে তো বাড়িতে অনেক মেহমান আসবে। মায়ের কাছে যা শুনলাম আমি, বাড়িতে এসে তো সকলে আপনাকে খুঁজবে। আপনি যদি বাড়িতে না থাকেন তাহলে কি করে হবে? এতগুলো বছর পর বাড়িতে এসেছেন, তাদের সাথেও তো দেখা করতে হবে, তাই না? নিন, শেষ হয়ে গিয়েছে বোতাম লাগানো। বউ, মেহমানদের কথা বলবে না শুধু শুধু। তুমি আমাকে মিস করবে সেটা বলো। আমি খুব তাড়াতাড়ি চলে আসবো বন্ধুদের কাছ থেকে, ওইখানে একটু লেট করবো না। আমার বয়ে গেছে আপনাকে মিস করার জন্য। আপনাকে একটু মিস করব না? আপনি যেখানে ইচ্ছে সেখানে যেতে পারেন, কিন্তু কখন আসবেন সেটা তো বলে যান। রাজু এবার আর কোনো কিছু না বলে শিলার জামার ভেতর একটা হাত ঢুকিয়ে দিয়ে ওর পেটটা খামচে ধরে নিজের সাথে মিশিয়ে নেয়। তারপর শিলার গলার মধ্যে মুখটা রেখে বলে উঠল, জান, চিন্তা করো না, আমি খুব শীঘ্রই চলে আসবো, সর্বোচ্চ 2 ঘন্টার বেশি। আর আমাকে মিস করবে না সেটা সত্যি বলতেছো তো? চলে যাব আবার আমেরিকায়, এবার গেলে তোমাকে ছাড়া আর কিন্তু ফিরবো না, ভেবে চিন্তে বলো। রাজুর কথা শুনে শিলা এবার রাজুর দিকে রাগেই ভাব নিয়ে তাকায়। তারপর বলে উঠল, কেন আমেরিকাতে যেতে চাচ্ছেন? কেন ওইখানে কি বউ রেখে এসেছেন নাকি?
থাকলেও থাকতে পারে। ওইখানে 6 বছর ছিলেন, আর আপনাদের পুরুষ মানুষদের কাউকে আমি বিশ্বাস করি না। ওইখানে 6 বছর থেকেছেন, তাহলে নিশ্চয়ই ওইখানে বিভিন্ন গার্লফ্রেন্ড বানিয়েছেন, বউ বানিয়েছেন, তাহলে তো যাবেনই ওদের কাছে। আমি তো আর এখন ভালো না, কারণ আমি তো আর স্টাইলিস্ট নই, তাই না? যান, যেখানে ইচ্ছা সেখানে যান, আমার কাছে আসবেন না আজকের পর থেকে আর কখনো না। শিলার কথা শুনে রাজু ভ্যাবাচাকা খেয়ে যায়। রাজু কিসের কথা বলেছে আর শিলা কি বলছে? রাজু শিলাকে জড়িয়ে ধরে শিলা রাজুর কাছ থেকে ছোটার চেষ্টা করে, কিন্তু রাজুর কাছ থেকে ছোটার মতো শক্তি নেই শিলার। এবার রাজু আরও শক্ত করে নিজের সাথে চেপে ধরে বলে, ব্ল্যাক ফ্লাওয়ার, এই 6টা বছর শুধু আমি নিজে পড়েছি, বুঝেছো? আমার ভেতরটা পড়েছি, কিন্তু কাউকে বুঝতে দিইনি আমি পড়ছি এবং আমার ভিতরটা পড়তেছে। এই হৃদয়টার মধ্যে এক তোমার জায়গায়, সেই জায়গায় আমি অন্য কাউকে কল্পনায় বসাতে পারি না, তাহলে বাস্তবে কীভাবে বসাবো? বিলিভ মি, আমি তোমাকে চেয়েছি অনেকবার ভুলে যেতে, কিন্তু পারিনি। হয়তো আর কখনো পারবো না এটা, আর আমি এখন সেটা পারতে চাইও না। আমি তোমাতে বিলীন হতে চাই আজীবনের জন্য। এটা বলে রাজু আর কোনো কথা না বলে শিলার 2 ঠোঁটের মধ্যে ঠোঁট ডুবিয়ে দেয়। শিলা প্রথমে ছোটার চেষ্টা করলেও তারপর একটা সময় পর নিজে থেকেই রেসপন্স করতে শুরু করে। দীর্ঘ 5 মিনিট চুমু খাওয়ার পর শিলার অবস্থা যায়। শিলার এমন অবস্থা দেখে রাজু বলে উঠল, এইটুকুতেই অবস্থা পাও? তাহলে আজকে রাতে তোমাকে তো খুঁজে পাওয়া যাবে না। আচ্ছা, এখন আর কোনো কিছু বললাম না, রাতেরটা রাতে দেখা যাবে। তাহলে এখন আমি আসছি বউ, আর বাড়িতে সাবধানে থেকো, সবসময় মায়ের সাথে থেকো, কোনো ছেলেদের সাথে কথা বলবে না। ইটস মাই অর্ডার। আচ্ছা ঠিক আছে, তাহলে আমি মায়ের কাছে রান্নাঘরে যাচ্ছি, গিয়ে দেখি ওইখানে কোনো কিছু হেল্প করা যায় কি না। আর আপনি কিন্তু বাইরে বেশি দেরি করবেন না, দেরি করলে কিন্তু বাবা রাগারাগি করবে পরবর্তীতে। রাজু মাথা ঝাঁকিয়ে হ্যাঁ জানায়, মানে সে বাহিরে লেট করবে না। তারপর ওরা দুজন নিচে আসে। নিচে আসার পর শিলা চলে যায় রান্নাঘরে আর রাজু চলে যায় বাহিরে। বেশ অনেকক্ষণ হাঁটার পর রাজু একটা কফি শপের মধ্যে এসে বসে। এখানে বসার পর দেখতে পায় অনেক আগে থেকেই এখানে বসা ছিল। কি খবর বন্ধু? বউ পেয়ে আমাদেরকে ভুলে গিয়েছিস? আসবি বাংলাদেশে, আমাদেরকে জানাতেও পারতি। এতটাই পর হয়ে গেছে আজকে, তুই বাংলাদেশে এসেছিস আর আমি জানি না। আমি তোর কেমন বন্ধু এবার বলতো? তুই কিন্তু এখনই একটা থাপ্পড় খাবি অনেক। আমি বাড়িতে আসবো সেটা বাড়ির কেউই জানে না, সবাইকে না জেনে এখানে এসেছি, আর তুই আমাকে এ কথা বলতেছিস? এখন অর্ডার দেখে দেখে গল্প করি। কি অর্ডার করব? আমি কিন্তু বাড়ি থেকে টাকা নিয়ে আসিনি, আমার কার্ডে টাকা তুলতে হবে। এই কফি শপের মধ্যে এইসব কার্ড চলে না, এখানে টাকা নোট দিতে হয়। অন্যান্য কফি শপ রেস্টুরেন্টের মধ্যে এটা ডিজিটাল নয়। টাকা পয়সা নিয়ে তোর চিন্তা করতে হবে না, আজকে আমি ট্রিট দেবো। তো এত কিছু না ভাবে এখন তাড়াতাড়ি অর্ডার দে। কালকে বিয়ে করেছি, সেটা তোকে রাতের বেলা বলেছি। এখন আজকে আমাদের যা আত্মীয় স্বজন আছে সকলকে ইনভাইট করা হয়েছে, সকলে আসবে। বাবা বলেছে তোকে এখান থেকে নিয়ে যেতে সরাসরি বাসায়। আর আঙ্কেল আন্টিকে দুপুরে ফোন করে বলে দিস এখানে আসার জন্য। আর যদি বাবাকে বলতে হয় কিংবা আমার বলা লাগে তাহলে আমি বলে দিব, এটা সমস্যা নেই। আমি মনে করি নিজের মানুষদেরকে বলতে হয় না, আমি তোদেরকে নিজের মানুষ মনে করি, সেজন্য আমি এত প্যারা নিতে চাচ্ছি না তোদেরকে নিয়ে। বাবা মা তো ঢাকার বাইরে গিয়েছে, সেজন্যই তো আমি এখন এত ফ্রিভাবে ঘোরাঘুরি করতে পারতেছি। বাবা মা ওরা বাসায় থাকলে আমি জীবনে এই সময় এখানে আসতে পারতাম? যদি বলতাম তোর সাথে দেখা করতে আসতেছি, তাহলে ওরা মনে করতে ভুল বলতেছি আমি, কারণ তুই আসলে তো ওদেরকে জানিয়ে আসতি, সেই জন্য আমাকে বিশ্বাস করবে না। রাজু আর কোনো কিছু বলে না। তারপর একজন ওয়েটার এসে অর্ডার নিয়ে যায়। বেশ কিছুক্ষণ সময় পর অর্ডার করা খাবারগুলো এনে রেখে যায় ওয়েটার যাওয়ার পর তারা 2 বন্ধু আস্তে আস্তে সবগুলো খাবার খেয়ে সেখান থেকে বিল পরিশোধ করে বেরিয়ে পড়ে রাজু ওদের বাড়ির উদ্দেশ্যে। রাস্তা দিয়ে যাওয়ার সময় একটা ফুচকাওয়ালা মামার দোকান দেখে দাঁড় করায় বাইকটা। এখানে আবার দাঁড়ালি কেন? এখানে তোর কোনো কাজ আছে? এটা তো মেয়েদের জায়গা, মেয়েরা ফুচকা খেতে আসে। তুই কবে থেকে ফুচকা খাওয়া শুরু করলি? তুই আমেরিকা থেকে কি তোর চয়েস মেয়েদের মতো হয়ে গিয়েছে? বছর হতে চললো বিয়ে করেছিস, এখন বাবা হতে চললি, তারপরও তোর এইসব ফাজলামো গেল না এখনো? দাঁড়া, এবার আমি বাড়িতে গিয়ে বাবাকে নিশ্চয়ই তোর নামে সব বলবো, ভার্সিটির লাইফে কার সাথে কি করেছিস সব, এভরিথিং। দোস্ত, তোকে আমি এখানে দেখলাম, তাহলে আমি আর কি বলতে পারি তুই নিজেই বল। তুই এখানে কোনো কাজ ছাড়া তো দাঁড়াসনি, তাই না? আর এখানে ফুচকার দোকানে তোর এমন কি কাজ? আমি শুধু সেই কাজটা জানতে চাচ্ছি। এটা জানতে চাচ্ছি বলে তুই কি আমার অতীত লাড়া দিবি আমার বউয়ের সামনে? ও আমাকে হাতে মারবে না, তখন ভাতে মারবে।
তোর মতো মানুষের বেঁচে থাকাই ভালো না, তোকে মেরে ফেলাই উচিত। এখানে এসেছি শিলার জন্য ফুচকা নিয়ে যেতে। এখান থেকে প্রথমবার ওকে আমি ফুচকা খাইয়েছিলাম। সেদিন ওকে দেখে একটা ফিলিংস কাজ করছিল আমার, সেই দিন এখনো এই দিনটার কথা আমার মনে আছে। তারপর তারা ফুচকা নিয়ে এখানে আর লেট না করে সোজা চলে আসে বাড়িতে। বাড়িতে আসার পর রাজু অনিককে তার বড় ভাইয়ের সাথে বসিয়ে দিয়ে শিলাকে নিয়ে উপরের রুমে চলে যায়। রুমে গিয়ে ডোর লক করে তারপর বিছানায় বসায় শিলাকে। আবার কি হলো আপনার? একটু পর পর আমাকে রান্নাঘর থেকে এভাবে তুলে আনার কারণটা কি জানতে পারি? এভাবে সবাই দেখাদেখি করে হাসাহাসি করে, সেটা কি আপনি বোঝেন না? আপু পর্যন্ত এটা নিয়ে হাসাহাসি করে আমার সাথে। আমার বউকে আমি আমার রুমে নিয়ে এসেছি, যা ইচ্ছা তাই করব। ওদের কি? ওদের যা ইচ্ছা তাই বাবুক। তুমি ওদের কথায় কান দিবে না তো? আর এই নাও, তোমার মনে আছে তো প্রথম দিন যেদিন তোমার সাথে আমার দেখা হয়েছিল রিলেশনে যাওয়ার কিছুদিন আগে? তখনই ফুচকার দোকান থেকে 5 প্লেট ফুচকা খেয়েছিলে, আপু তোমাকে আমার সাথে দিয়ে গিয়েছিল। হ্যাঁ মনে হয়েছে। এখানে কি ফুচকা এনেছেন আমার জন্য? রাজু হ্যাঁ বলে ব্যাগটা এগিয়ে দেয় শিলার দিকে। রাজু কোনো কিছু না বলে একটার পর একটা খেতে থাকে। একটা ফুচকা খাওয়ার সময় ও ঠোঁটের পাশ দিয়ে বেয়ে একটু টক পানিটা পড়ল। এটা দেখে রাজু ঢোক গিলল। আস্তে আস্তে কাছে গিয়ে শিলাকে এভাবে চেপে ধরলো। যা, একটু নড়াচড়ো করবে না, আমার কাজে বাধা দিতে আসবে না জান। বাহিরে মানুষ আছে। এই দিনের বেলা কি শুরু করলেন আপনি? বাহিরের মানুষেরা কি মনে করবে এখন যদি আবার গোসল করা যায়? দুপুর হয়েছে, গোসল করতে হবে, ওরা এটা বুঝবে। আর জান, একটা কথাও বলবে না, চুপচাপ আমাকে আমার কাজ করতে দাও। এটা বলে রাজু আবারও শিলার 2 ঠোঁটের মধ্যে মারত হয়। ওরই অবাধ্য হাত আস্তে আস্তে শিলার কোমর সহ বিভিন্ন জায়গায় বিচরণ করতে থাকে। আস্তে আস্তে শরীরের সব জামাকাপড় এক এক করে খুলে ফেলে দেয় দুজনের। শিলার কষ্ট হলেও শিলা কোনো শব্দ করে না। রাজু যখন বুঝতে পারে শিলার কষ্ট হচ্ছে, তখন রাজু বলে ওঠে, ব্লাড ফ্লাওয়ার আর একটু সহ্য করে নাও, ভালোবাসি ব্লাড ফ্লাওয়ার, খুব বেশি ভালোবাসি। শিলা আস্তে আস্তে অস্পষ্ট সুরে বলল, আমিও ভালোবাসি। আপনার দেওয়া প্রত্যেকটা যন্ত্রণাকে ভালোবাসি, আপনাকে ভালোবাসি, আপনি মানুষটার সব কিছুতেই ভালোবাসি আমি। আর এরই মধ্য দিয়ে আমাদের এই সুন্দর দুষ্টু মিষ্টি খুনসুটি ভরা ভালোবাসার গল্পটা শেষ হয়েছে। তা আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কিন্তু আমাদের সাথে শেয়ার করতে ভুলবেন না, এবং গল্পটা ভালো লাগলে বন্ধুদের সাথেও শেয়ার করতে ভুলবেন না। এবং আমাদের চ্যানেলে যদি নতুন সদস্য হয়ে থাকেন তবে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থাকা বেল বাটনটিও বাজিয়ে দেবেন, যেন প্রতিদিনের গল্পের আপডেট আপনার কাছে সবার আগে পৌঁছে যায়। তো দেখা হচ্ছে অন্য কোনো নতুন গল্পে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আমাদের সাথেই থাকবেন।